আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে ভাস্কুলাইটিস সিনড্রোমস। প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হোয়াট ইজ ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস আপনি যদি এক কথায় বলেন, সিম্পলি আমরা বলতে পারি ইনফ্লামেশন অফ ব্লাড ভেসেলস। Vasculitis is a clinical pathologic process characterized by inflammation and damage to blood vessels. The vessel lumen is usually compromised. Vessel lumenta, the inflammation agent of vessel lumenta becomes narrow. It's usually compromised. This is associated with ischemia of the tissue supplied by the involved vessel. Vasculitis and its consequence may be the primary or sole manifestation of a disease. তার মানে একটা ডিজিজের শুধুমাত্র ভাস্কুলাইটিসটাই একমাত্র ম্যানিফেস্টেশন হতে পারে, অথবা অন্যান্য অনেক অসুখের সঙ্গে সেকেন্ডারি কম্পোনেন্ট হিসেবে ভাস্কুলাইটিস থাকতে পারে। ভাস্কুলাইটিস মে বি কনফাইন্ড টু এ সিঙ্গেল অর্গান, আবার ভাস্কুলাইটিস একটা অর্গানও কনফাইন্ড থাকতে পারে, যেমন স্কিনে শুধু কিউটিনিয়াস ভাস্কুলাইটিস হতে পারে, অথবা ইট ক্যান ইনভলভ সাইমালটেনিয়াসলি সেভারাল অর্গান সিস্টেমস। মোস্ট কমনলি ভাস্কুলাইটিস ইনভলভ সেভারাল অর্গান সিস্টেমস। আমরা এটা হচ্ছে আসল মোদ্দা কথা। নেক্সট হচ্ছে, সো হোয়াট হ্যাপেন্স when there is vasculitis? There is vessel aneurysm, and there can be rupture of the vessel causing hemorrhage, and there is vessel thrombosis and causing ischemia and necrosis. Ultimately, the end result is target tissue damage and systemic disease. Vasculitis customarily প্রথম থেকেই ভাগ করা হয়েছে according to the predominant involvement of type of vessels. তার মানে এটাকে লার্জ ভেসেল বেশি ইনভলভ করে, না মিডিয়াম ভেসেল বেশি ইনভলভ করে, না স্মল ভেসেল বেশি ইনভলভ করে, সেভাবে প্রথম থেকে এটাকে ভাগ করা হয়েছে। এবং লার্জ ভেসেল বলতে আমরা বুঝি হচ্ছে অ্যাওর্টা অ্যান্ড ইটস মেজর ব্রাঞ্চেস, আর মিডিয়াম ভেসেলস মানে হচ্ছে অল দ্য ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা বিয়ন্ড ইটস অরিজিন, এবং স্পেশালি দ্য ভিসারাল আর্টারিজ অ্যান্ড ভেইনস, এবং দেয়ার ইনিশিয়াল ব্রাঞ্চেস অ্যান্ড ট্রিবিউটারিজ, এবং till there is muscular coat of the vessel wall. Vessel wall যতদিন পর্যন্ত muscular coat of the shape core আছে সেই পর্যন্ত এটা হচ্ছে মিডিয়াম ভেসেল। স্মল ভেসেল বলতে আমরা বুঝি হচ্ছে ইন্টারপ্যারেনকাইমাল আর্টারিজ, আর্টেরিয়ালস, ক্যাপিলারিজ, ভেনিউস, মানে একটা অর্গানের ভেতরে যে ব্লাড ভেসেল গুলো থাকে, এবং সেগুলো হচ্ছে সাধারণত এগুলো স্মল ভেসেলস, ইন্টারপ্যারেনকাইমাল আর্টারিজ, আর্টেরিয়ালস, ক্যাপিলারিজ, ভেনিউস এন্ড ভেইনস। সুতরাং আমরা এই ভাস্কুলাইটিসকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, যারা those which mostly involve large vessels, those which involve medium vessels, and those which involve small vessels. তো একটা কথা মনে রাখতে হবে যে large vessel vasculitis can also involve medium or small vessels, but its predominant involvement is of large vessels. এটাই বোঝানো হয়ে থাকে। Similarly, medium vessel vasculitis can also involve to some extent small vessels, কিন্তু এটা predominant involvement হচ্ছে medium vessel। সেইভাবে যদি ভাগ করা হয় তাহলে large vessel vasculitis এর প্রধান যে দুটি ভাস্কুলাইটিস এর মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস, একটা জায়ান্ট সেল আর্টারাইটিস। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এর প্রধান দুটো ভ্যারাইটি হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা এন্ড কাওয়াসাকিস ডিজিজ। এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস অর ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস, যেগুলো আঙ্কা নেগেটিভ, এবং এর মধ্যে আছে ক্রায়োগ্লোবুলিমিক ভাস্কুলাইটিস, আইজি ভাস্কুলাইটিস, যার আরেকটা নাম হচ্ছে হ্যানাকশন পারপুরা, হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস অর NTC1K ভাস্কুলাইটিস, and anti-GPM disease, anti-glomerular basal membrane disease. এগুলো হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আর আরেকটা গ্রুপ অফ স্মল ভেসেল ভাস্কুলাইটিস আছে যারা অ্যাঙ্কা পজিটিভ হয়, এবং এগুলোকে বলা হয় আঙ্কা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। তার মধ্যে হচ্ছে তিনটা ভ্যারাইটি, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, বা সংক্ষেপে MPA, GPA and EGPA। এটা হচ্ছে মানে প্রধান যেসব ভাস্কুলাইটিস আমরা সাধারণত পেয়ে থাকি, সেগুলোর একটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য প্রিডমিনেন্ট ইনভলভমেন্ট অফ ভেসেলস, whether it involves the large vessels, যেমন লার্জ ভেসেলস ভাস্কুলাইটিস এর মধ্যে আছে টাকায়াসু আর্টারাইটিস, জায়ান্ট সেল আর্টারাইটিস, whether it involves মিডিয়াম ভেসেলস, ওগুলোকে বলা হয় মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস,
তার মধ্যে প্রধানত আছে পলিআর্টারিয়াল স্ক্লেরোসিস এবং কাওয়াসাকি ডিজিজ। এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস বা ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস। তার মধ্যে আছে cryoglobulinemic vasculitis, IG vasculitis, anoxylin purpura, hypocomplementemic urticarial vasculitis, NTC1 vasculitis, NTGPM disease. আরেকটা গ্রুপ আছে যারা আঙ্কা পজিটিভ হয় সাধারণত, তাদেরকে বলা আঙ্কা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এর মধ্যে আছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস। একটা 2012-এ চ্যাপেল হিল, একটা নর্থ ক্যারোলাইনার একটা সিটি, ওখানে একটা কনসেনসাস কনফারেন্স হয়েছিল অন নমেনক্লেচার অফ ভাস্কুলাইটিস, এবং সেখানে তারা ভাস্কুলাইটিসকে ভাগ করেছিলেন 7টি ভাগে। একটা হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, যেগুলো আমরা বললাম, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তাছাড়াও ওখানে ছিল হচ্ছে ভ্যারিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস, যারা বিভিন্ন সাইজের ভেসেলকে ইনভলভ করতে পারে, সিঙ্গেল অর্গান ভাস্কুলাইটিস লাইক কিউটিনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক এনজিআইটিস, কিউটিনিয়াস আর্টারাইটিস, primary central nervous system vasculitis, isolated aortitis, এগুলো। Vasculitis associated with systemic disease, when vasculitis associated with SLE, it's called lupus vasculitis, many associated with rheumatoid vasculitis, sarcoid vasculitis, and others. Vasculitis associated with probable etiology: hepatitis C virus associated cryoglobulinemic vasculitis, hepatitis B virus associated vasculitis, syphilis associated aortitis, drug associated immune complex vasculitis, and cancer associated vasculitis. এরকম 7টা ভাগে এই ভাগ করা হয়েছিল ভাস্কুলাইটিস গ্রুপে। ওকে, আমরা এখন আমাদের একটা জিনিস জানা দরকার, কখন আমরা সাসপেক্ট করব যে একটা পেশেন্টের ভাস্কুলাইটিস আছে এবং আছে কিনা, সেটা আমরা কখন সন্দেহ করবো এবং কখন আমরা উইল ইনভেস্টিগেট ফর vasculitis. So vasculitis should be considered any patient with unexplained systemic illness, কারণ যে সিস্টেমিক ইলনেস থাকে কিন্তু সেটা ঠিক কারণটা বোঝা যাচ্ছে না, কেন হচ্ছে সেটা জানা যাচ্ছে না, তখন vasculitis should be one of the differential diagnosis. Pyrexia of unknown origin, তার মানে when fever persists for more than 3 weeks but the cause is unknown, এবং সেই ক্ষেত্রে আমরা we should think about vasculitis. Unexplained weight loss, there is no evidence of malignancy of TB কিংবা malignancy কোনো evidence নাই, কিন্তু patient is losing weight. Unexplained ischemic events, digital gangrene, CNS stroke, when there is eye blindness, skin, bowel, mesenteric ischemia. So এরকম যখন unexplained ischemic event হবে, যেগুলো তখন we should think about vasculitis. এবং আরেকটা important feature হচ্ছে unexplained renal failure, especially unexplained rapidly progressive glomerulonephritis, unexplained rapidly developing renal failure. সেই ক্ষেত্রে vasculitis should be one of the differential diagnoses. So that we should suspect vasculitis during this sort of conditions. Okay, so but there are some features which suggest vasculitis. The feature gulo pele amader we should think about vasculitis. যেমন যদি skin lesions এর মধ্যে if there is palpable purpura, livedo reticularis, punched out ulcers, splinter hemorrhage, hemorrhagic macules, urticaria more than 24 hours. Urticaria usually the atopic urticaria had, those does not last for more than 24 hours, those last less than 24 hours. So if urticaria lasts for more than 24 hours, especially if the urticaria is associated with pain or associated with pain or discomfort, those urticaria should be suspected for vasculitis. If there is digital infarct, the infarct of one of the fingers or toes, when there is mononeuritis multiplex. Mononeuritis multiplex আপনারা জানেন কি? Mononeuritis মানে হচ্ছে isolated multiple nerve involvement যখন হবে, neurological involvement হবে, isolated peripheral nerve, usually isolated peripheral nerve involvement হয়, এবং যার কিছু common manifestation হচ্ছে wrist drop কিংবা foot drop. When there is absent or asymmetric pulse, মনে হচ্ছে যে এক হাতে পালস পাওয়া যাচ্ছে না, এবং অথবা পালস অ্যাসিমেট্রি, একদিকে মনে হচ্ছে হাই ভলিউম, একদিকে হচ্ছে লো ভলিউম, সুতরাং এই ধরনের অ্যাসিমেট্রিক পালস, সেটাও সেই ধরনের কোনো ফিচার থাকলে we should think about vasculitis. When there is jaw claudication or arms or leg claudication, মানেটা হচ্ছে claudication মানে হচ্ছে যখন কোনো আর্ম লিম্ব ইউজ করলে পর কিংবা জ ইউজ করলে পর, আর্ম যেমন আমরা যদি হাত কিংবা পা ইউজ করি তাহলে তখন উই ফিল পেইন, হুইচ ইজ রিলিভ বাই রেস্ট। সুতরাং এই ধরনের যদি কোনো ফিচার থাকে যে একজন
এক হাত দিয়ে কাজ করলে পর feels pain in that upper limb, অথবা কেউ হাঁটতে গেলে পর feels pain in the lower limb, অথবা কেউ যদি বেশিক্ষণ কথা বলতে গেলে, কেউ বেশিক্ষণ chewing করতে গেলে they feel pain in the jaw, সেটাকে বলা হয় jaw claudication। এই ধরনের কোনো ফিচার থাকলে we should think about vasculitis. When there is pulmonary infiltrate, at the same time there is hematuria. So pulmonary infiltrate, nodular cavity deletion, and at the same time there is hematuria, we should think about vasculitis, especially আমরা যখন lung involvement থাকে এবং kidney involvement থাকে, এটাকে আমরা pulmonary renal syndrome। এই pulmonary renal syndrome এর অনেক কয়েকটা কারণ আছে, তার একটা কারণ কিন্তু vasculitis। Glomerulonephritis with evidence of multisystem disease. When there is glomerulonephritis and there is also evidence of multisystem disease like joint pain, arthritis, or involvement of other systems, eye involvement, or কোনো system involvement, we should think about vasculitis. So these are the features which suggest vasculitis. So আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। Let me show you some pictures. These are multiple purpura. So এই ধরনের purpura আপনি যদি পান, তাহলে you should think about vasculitis. This is livedo reticularis. Livedo reticularis মানে হচ্ছে net-like bluish red discoloration of the limbs. এখানে একটা চালের মতো অনেকটা এই পায়ে আছে। সুতরাং usually most commonly involves the lower limbs. It is a livedo reticularis. Livedo reticularis also is a feature of vasculitis. If there is digital gangrene, if there is wrist drop, this patient has got wrist drop. এখানে সে wrist extend করতে পারছে, এই wristটা extend করতে পারছে না, সুতরাং there is wrist drop. Also, if there is foot drop, so patient cannot dorsiflex this foot, and এই পাটা dorsiflex করতে পারছে, এই পা করতে পারছে না, সুতরাং patient has got foot drop. So এই ধরনের ফিচার যদি থাকে, অথবা if there is nedfall infarct, there is nedfall infarct, or if there is splinter hemorrhage. So these are features which suggest vasculitis. Okay, so let's start our discussion about large vessel vasculitis. Large vessel vasculitis is a chronic granulomatous arteritis that affects the aorta and its major branches more often than other forms of vasculitis. However, any size artery may be affected. সেটা আমি বলেছি যে কোনো সাইজের artery affected হতে পারে, কিন্তু it's mostly and predominantly involves the large vessels, তার মানে aorta and its major branches. And it is a granulomatous arteritis. So large vessel vasculitis is a chronic granulomatous arteritis. It affects aorta and its major branches more often than any other forms of vasculitis. There are two major variants of large vessel vasculitis. একটা হচ্ছে Takayasu arteritis, একটা হচ্ছে giant cell arteritis. Takayasu arteritis predominantly affecting the aorta and its major branches. Onset usually is in patients younger than 40. So Takayasu arteritis is a disease of the young people. So it predominantly affects aorta and its major branches, and onset usually is in patients younger than 40. And giant cell arteritis has a predilection for the branches of the carotid and vertebral arteries, and often involves the temporal artery. Giant cell arteritis, carotid and vertebral arteries branches, especially the branches of the carotid arteries, are predominantly involved, and typically it involves temporal artery. এই জন্য এটা giant cell arteritis জানেন আপনারা, একটা নাম হচ্ছে temporal arteritis. Onset is usually in patients older than 50. তার মানে giant cell arteritis is a disease of old people. It's an onset older than 50 and often associated with polymyalgia rheumatica, and is commonly quite often associated with polymyalgia rheumatica. So let's discuss Takayasu arteritis. Takayasu arteritis is named after Mikito Takayasu, a Japanese ophthalmologist, and he first described Takayasu arteritis. Takayasu arteritis বলা হয়। Takayasu arteritis কি হয়, কেন হয়, এটা যখন আমরা মনে রাখতে বল, আমাদের Takayasu arteritis আরো দুইটা নাম আছে। এই দুইটা নাম জানলে কিন্তু আপনার কিছুটা আপনার জানা হয়ে যাবে Takayasu arteritis এ কি সমস্যা হয়, কি ধরনের সমস্যা হতে পারে। Takayasu arteritis আরেকটা নাম হচ্ছে pulseless disease। তার মানে বুঝতে পারছেন যে এটা এমন একটা অসুখ যেখানে মানুষের পালস অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, pulseless disease। এটা আরেকটা নাম হচ্ছে aortic arch syndrome। তার কারণ হচ্ছে Takayasu arteritis commonly involves branches of the aortic arch। সেই জন্য Takayasu arteritis আর দুটো নাম আছে, একটা হচ্ছে pulseless disease, একটা aortic arch syndrome।
Most commonly affects women. Female to male ratio is 8:1. Women are commonly affected, and typical age onset is 25 to 30 years. Is a disease of the young female. Takasura is a disease of the young female. Sutarang, it affects women. Female to male ratio 8:1, and typical age of onset 25 to 30 years. Most common in Asia. এশিয়াতে সবচেয়ে বেশি হয়, আমাদের দেশেও পাওয়া যায়, প্লাস হচ্ছে জাপানে এবং থাইল্যান্ডে incidence is quite high. সুতরাং it's most common in Asia and also found in other Asian countries. Symptoms আমরা কি নিয়ে প্রেজেন্ট করে? সিমটমসের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন টাইকাসো আর্থ্রাইটিস হচ্ছে আর্ম অর লেগ ক্লডিকেশন। তার মানে পেশেন্ট কমপ্লেইন করতে পারে যে হাঁটলে পর পায়ে, তার কিছুক্ষণ হাঁটলেই পায়ে ব্যথা হয়, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা রেস্ট নিলে পায়ে ব্যথা চলে যায়, অথবা একটা আপার লিম ইউজ করলে পর, তার আর্ম ইউজ করলে পর কোনো কাজ করলে কিছুক্ষণ করলে পরে ব্যথা হয় এবং সেটা আবার কাজ করা বন্ধ করে দিলে কমে যায়। এটা হচ্ছে আর্ম লেগ ক্লডিকেশন। আরেকটা ইন্টারেস্টিং প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারি, সেটাকে আমরা বলি সাবক্লাভিয়ান স্টিল সিনড্রোম। আমি এখন এক্সপ্লেইন করবো what is subclavian still syndrome. এছাড়া TIA, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক অ্যাঞ্জাইনা, visual symptoms like blurring of vision, diplopia এবং emeresis fugax. Emeresis fugax মানে হচ্ছে transient loss of vision of one or both eyes. এটা হচ্ছে emeresis fugax. Emeresis fugax কিংবা diplopia কিংবা visual blurring of vision নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া নন স্পেসিফিক সিমটমস থাকতে পারে, ফিভার, আর্থ্রালজিয়া, ওয়েট লস. These are non-specific symptoms that can be present in any type of vasculitis anyway. সুতরাং আমাদের important symptoms of Takasura arthritis, a patient can present with arm or leg claudication, subclavian still syndrome, TIA, angina, visual symptoms like blurring of vision, emeresis fugax or diplopia, fever, arthralgia, weight loss. And let's see what is subclavian still syndrome. Subclavian still syndrome মানে হচ্ছে, আমি আপনাদের এই ছবিটা দেখে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই পেশেন্টে aortic কাছের লেফট সাবক্লেভিয়ান আর্টারি এই টাকাসো আর্টারাইটিসের জন্য স্টেনোস হয়ে গেছে। তার মানে আর্টারিটা দিয়ে ব্লাড আমার সাবক্লেভিয়ান আর্টারির বাকি অংশ যাচ্ছে না, একটা অংশ স্টেনোস হয়ে গেছে। তাহলে কি হবে? কারণ এই সাবক্লেভিয়ান আর্টারি তো আমাদের আপার লিম্বকে সাপ্লাই করে। সুতরাং এখানে তারপর তাহলে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এই আমাদের যে ভার্টিব্রাল আর্টারি আছে দুইদিকে দুইটা, ওনার লেফট সাবক্লেভিয়ান আর্টারি ইজ স্টেনোসড, রাইট ভার্টিব্রাল আর্টারি দিয়ে যে ব্লাডটা যাচ্ছে which forms a basilar artery, যেখান থেকে posterior cerebral artery পরে ডিভাইড করে। সুতরাং basilar artery ফর্ম করে both vertebral arteries. তা এই vertebral arteries দিয়ে ব্লাড যে এই vertebral arteries দিয়ে সাবক্লেভিয়ান আর্টারিতে চলে আসছে। This subclavian artery is stealing blood from this subclavian artery. এই জন্য এটার নাম subclavian still syndrome। মানে এই আর্টারি থেকে এই ব্লাড চুরি করে নিয়ে যাচ্ছে এই সাবক্লেভিয়ান through the vertebral arteries. এটা নাম subclavian still syndrome। এবং তাতে যে সমস্যাগুলো হয় যে patient can have some CNS symptoms like dizziness, diplopia, syncopal attack or near syncope, সেগুলো নিয়ে আসতে পারে। এবং usually it is symptoms are worsened or বেড়ে যায় যখন ওই লিম্বটা activity, oil limb is during activity of the affected limb. So during activity of the left limb, the patient can experience dizziness, diplopia, or syncopal attack due to this subclavian still syndrome. So it is a subclavian still syndrome. Subclavian still syndrome, subclavian stenosis and contralateral vertebral artery still phenomena. Ipsilateral limb ischemia is a feature থাকতে পারে। It's an asymmetric BP between two upper extremities and dizziness via syncope। এবং আমরা তো বলেছি এছাড়া বাকি other symptoms যেমন TIA, transient ischemic attack, angina, visual symptoms এগুলো থাকতে পারে। Now what are the signs? Signs, some of the important signs আপনি নাম থেকে বুঝতে পারছেন, pulsar disease, so there may be pulse may be absent in one of the limbs. There may be absent pulse. So if you get absent pulse or unequal or asymmetric pulse, that should raise a suspicion of Takasura arthritis. Unequal blood pressure. Blood pressure is different between two arms. একটা হাতে blood pressure বেশি, একটা blood pressure কম, or
if you auscultate, if you suspect Takasu, you should auscultate for bruit. If you auscultate for bruit, you can hear bruit in the carotid, renal, or subclavian artery. So there can be presence of bruit in the carotid, renal, or subclavian arteries. Patient can also present with hypertension when there is involvement of the excuse me, when there is involvement of the renal artery. Due to renal artery stenosis, patient can develop hypertension, or patient can have aortic regurgitation. So these are the signs. There are features of aortic regurgitation. These are signs which can be present in a patient with tachyarthrosis arthritis. এখন আমরা দেখি যে আমরা ব্রুই যে বললাম, আমরা ব্রুই কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন, কিন্তু অনেক সময় আমরা ব্রুই ইলাস্ট্রেট করতে পারছি না, ইলাস্ট্রেট করতে পারি না, সেই জন্য আমরা মিস করে যাই ব্রুই। ব্রুই আমাদের কোথায় শুনবো সেটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে যে আমরা যদি ব্রুই শুনতে চাই, রেনাল আর্টারি ব্রুই কিন্তু ইউজুয়ালি শুড বি লিসেন 1 to 2 centimeter above the umbilicus. আমরা অনেকেই ভাবি umbilicus-এর পাশে তা না, 1 to 2 centimeter above the umbilicus and about 1 centimeter lateral to the midline. এই জায়গায় আমরা যদি অসকালটেট করি, এবং যেহেতু এটা লো পিচ সাউন্ড, সেজন্য বেল অফ দ্য স্টেথো দিয়ে অসকালটেট করলে ভালো হয়, বেটার শোনা যাবে। সেটা হচ্ছে রাইট রেনাল আর্টারি এবং লেফট রেনাল আর্টারি ব্রুই শুনতে চাই। আমরা যে আইলিয়াক আর্টারি ব্রুই শুনতে চাই, তাহলে আমাদেরকে এখানে অসকালটেট করতে হবে, এবং ফেমোরাল আর্টারি ব্রুইয়ের জন্য আমাদের অসকালটেট ওভার দ্য ফেমোরাল আর্টারি। আমরা আরো কিছু, this is auscultation for renal bruit, the bale of the stethos 2 centimeter above the umbilicus and 1 centimeter lateral to the midline. This is auscultation for the right renal bruit. This is auscultation for the left renal bruit. সুতরাং এখানে আমাদের auscultate করা উচিত renal bruit শোনার জন্য। এবং carotid bruit যদি আমরা শুনতে চাই, you should auscultate over the carotid artery. Carotid artery হচ্ছে along the upper border of the thyroid cartilage, just medial to the sternocleidomastoid. সেখানে যদি আমরা auscultate করি, we can hear the carotid bruit. আমরা অনেকেই কিন্তু জানি না যে সাবক্লাভিয়ান আর্টারি ব্রুই কোথায় শুনতে হয়। সেখানে আমরা দুটো জায়গায় আমাদের auscultate করতে হবে। একটা হচ্ছে supraclavicular foci, সেখানে we can try to listen for the bruit for the subclavian artery, and infraclavicular region, we should try to auscultate for subclavian bruit, subclavian artery bruit. And we can for abdominal aorta, we need to auscultate in the abdomen for bruit of the abdominal aorta bruit. So these are the landmarks. Or this one is for carotid bruit. This is for subclavian bruit. This is for abdominal aorta bruit, and this is for femoral bruit. So these are the places where we need to auscultate for bruit. Okay. So, and then what investigations we can do for tachyarthrosis arthritis? There will be ESR will be raised, as well as CRP, and usually there is normochromic normocytic anemia. And we can go for angiography. স্যার আমি কি একটু ইন্টারফেয়ার করব? দুই একটা কোশ্চেন কি নিব স্যার? হ্যাঁ, নেন। যেমন একজন কোশ্চেন করছে, স্যার ক্যারোটিড ব্রুই কি ডায়াফ্রাম দিয়ে দেখতে হবে অ্যাকর্ডিং টু পিকচার? ক্যারোটিড ব্রুই ইউজুয়ালি ডায়াফ্রাম দিয়ে দেখা হয়, কারণ ক্যারোটিড ব্রুই হাই পিচ ব্রুই, সেজন্য। ওকে। আমাদের থাম্ব রুল হচ্ছে লো পিচ সাউন্ড আপনি বেল অফ দ্য স্টেথো দিয়ে শুনবেন, আর হাই পিচ সাউন্ড আপনি ডায়াফ্রাম দিয়ে শুনবেন। এটা হচ্ছে থাম্ব রুল। সেজন্য আমরা যেমন ধরেন আমরা মাইট্রাল স্টেনোসিস মারমার, লো পিচ রামলিং মারমার, সেই জন্য আমরা কিন্তু বেল অফ দ্য স্টেথো দিয়ে শুনি। আবার আমরা যেগুলো হাই পিচড মারমার, যেমন ধরেন আপনার ম্যাট্রাল রিগ্যাজিটেশন, সেটা কিন্তু আমরা শুনি হচ্ছে স্টেথো ডায়াফ্রাম দিয়ে, কারণ এটা হাই পিচড মারমার। সেই জন্য all high pitch sounds are better heard with diaphragm of the stethoscope, and all low pitch sound are better heard with the bale of the stethoscope. Okay. জি স্যার, আর দুই একটা কোশ্চেন নিয়ে নেই স্যার। বলেন। একটা কোশ্চেন করছে স্যার, though temporal artery is not branch of aorta, why it is classified as large vessel vasculitis? Temporal artery is in fact continuation of আপনার external carotid artery. হ্যাঁ, external carotid artery আপনি যদি অ্যানাটমি দেখেন, আমরা যখন জান্স আর্টারি আলাপ করবো তখন আমি ছবিও দেখাবো আপনাদেরকে। দিস ইজ ইন ফ্যাক্ট এ কন্টিনিউশন অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো ব্যাপারটা হচ্ছে, দো ইট ইজ
It is not like the branches of the aorta, as large as branches of the aorta. Still, it is considered as large artery, large vessel. It is not a small vessel, a medium or small vessel. It's large vessel. It's considered as large vessel. এবং কারণ হচ্ছে যে আপনার giant cell arteritis involves branches of the cavity arteries. So এই জন্য এটাকে large cavity artery is a large vessel. So it involves the branches of the cavity arteries. সেই জন্য এটাকে large vessel vasculitis এর মধ্যে include করা হয়। ওকে স্যার, লাস্ট একটা কোশ্চেন নিয়ে নেই, যদি এটা আনসার আপনিও জানেন স্যার, সবাই জানে। আসসালামু আলাইকুম স্যার, ক্যান টিবি প্রেজেন্ট লাইক ভাস্কুলাইটিস? টিবি কি ভাস্কুলাইটিস এর মতো প্রেজেন্ট করতে পারে? ক্যান টিউবারকুলোসিস প্রেজেন্ট লাইক ভাস্কুলাইটিস? Tuberculosis is highly unlikely to present a vasculitis. আমি স্যার স্কিন টিবি যে কোটা দেখছি স্যার, স্কিন টিবি কোনটাই স্যার ভাস্কুলাইটিসের মতো আসে না। না স্কিন ভাস্কুলাইটিসের মতো আসে না। টিবি কোনোভাবে ভাস্কুলাইটিসের মতো আসার কথা না আর কি, মানে টিবির সঙ্গে ভাস্কুলাইটিস কোনো সম্পর্ক নাই, এবং টিবি প্রেজেন্ট করে না ভাস্কুলাইটিসের মতো। টিবি শুড নট বি এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ভাস্কুলাইটিস আমার মনে হয়, কারণ এটা টিবি অনেক ডিফারেন্ট, ইটস নট লাইক ভাস্কুলাইটিস। ওকে স্যার, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমরা বলছিলাম যে ইনভেস্টিগেশনস আমরা কি করবো। ইনভেস্টিগেশনের মধ্যে রেস, ইএসআর এন্ড সিএফপি আমরা পাবো। In fact, it is found in almost all vasculitis. So এবং there can be normochromic nomocytic anemia. আমরা এনজিওগ্রাফি করি সাধারণত if we suspect Takasu arteritis, এনজিওগ্রাফি করা হয় to find out the involved vessels, এবং সেখানে আপনি thickening of vessel wall and narrowing of lumen পাবেন, এবং সিটি এনজিওগ্রাফি আর এমআরআই এনজিওগ্রাফি করা হয়, এবং একটা স্পেশাল ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ পেট সিটি আছে যেটা ইমেজিং করা হয়। এখানে যেটা পাওয়া যায় সেটা ইনক্রিজ ট্রেসার আপটেক in the affected vessels. So there'll be increased tracer affected vessels, so you can easily find out the affected vessels in Takasu arteritis. So if you suspect Takasu arteritis, you can go for angiography. You will see there is narrowing of the lumen, thickening of the vessel wall, and you can go for CT angiography or MRI angiography, and special PET CT imaging করা যেতে পারে, fluorodeoxyglucose PET CT imaging. আচ্ছা, American College of Rheumatology criteria for diagnosis of Takasu arteritis হচ্ছে requires 3 of the 6 features. ছটার মধ্যে 3টা থাকতে হবে। Age at disease onset 40 years or younger, claudication of the extremities, decreased brachial artery pulse, systolic blood pressure difference of more than 10 mm mercury between arms, bruit over one or both subclavian arteries or the abdominal aorta, and arteriographic abnormality. So the 8 মধ্যে যদি 3 of the 6 present থাকে, then you can diagnose this case as Takasu arteritis. So age at the onset of 40, age at disease onset 40 years or younger, and it should be younger, and really there is claudication of the extremities, decreased brachial artery pulse, systolic blood pressure difference of more than 10 mm mercury between 2 arms, bruit over one or both subclavian arteries or the abdominal. And if there is arteriographic abnormality, you have done an arteriography, CT arteriography or MRI arteriography, and you have found the abnormality. তাহলে স্যার যেটা হচ্ছে মানে 40 বছরের নিচে ইয়ং কোন পেশেন্ট যদি ক্লোডিকেশন নিয়ে আসে of the extremities, মানে this is the clue, তারপর স্যার বাকিগুলো এক্সক্লুড হবে। হ্যাঁ, that is a very important clue যে it can be Takasu arteritis, especially if that patient is female. Okay sir, thank you sir. আমরা জাস্ট একটা ছবি দেখিয়েছি, Takasu ascending aortic aneurysm, ascending aortic aneurysm থাকতে পারে, and involvement of the branches of the arch of the aorta isn't Takasu arteritis. So this is an angiography. You see there is narrowing of the left carotid. So this is the left carotid. So this is narrowing of the left common carotid artery, and left subclavian is almost absent. You kind of see left subclavian. So there is no dye is going to the left subclavian. Subclavian is almost completely stenosed, and there is a stenosis of the left common carotid as well. So there is stenosis of left subclavian,
left axillary and left common carotid, also left subclavian in another angiography. So there is, again, there is almost complete occlusion of the subclavian artery. Similarly, this is the right brachiocephalic artery, and there is the right subclavian artery is stenosed. Again, there is stenosis at different levels. I mean, stenosis of the right subclavian. Then there is some stenosis of the left subclavian as well. So these are the arteriographic, angiographic features of Takayasu arteries. Among angiographic findings, the Takayasu arteries কতগুলো টাইপে ভাগ করা হয়. This is not that important, but still, এটা মনে রাখতে পারেন. Type 1 বলা হয় when it involves only the branches of the aorta, aortic arch. সেটা হচ্ছে type 1. Type 2A, when it involves ascending aorta, ascending thoracic aorta, and the branches of the aortic arch. Type 2B when it involves the ascending thoracic aorta and branches of the aortic arch and the descending thoracic aorta. Type 3 when it involves the descending thoracic aorta, abdominal aorta, and renal artery. Type 4 when it involves the abdominal aorta and renal artery. And type 5 is a diffuse involvement. Ascending aorta, arch of the aorta, branches of the arch of the aorta, descending thoracic aorta, abdominal aorta, and renal artery. So diffuse involvement is type 5. So the pasta type of angiographic, according to angiographic finding, they can be divided into 5 types of Takayasu arteries. এবং যখন যদি পালমারি ইনভলভমেন্ট থাকে বলা হয় P+, যদি করোনারি আর্টারি ইনভলভমেন্ট থাকে বলা হয় C+. করোনারি আর্টারি ইনভলভমেন্ট খুব কমন না Takayasu arteries, তবে থাকতে পারে। If there is pulmonary artery involvement, it is known as P+. সুতরাং type 5 P+, type 5 C+, এরকম থাকতে পারে। সেটা হচ্ছে এরকম যদি কোনোটাকে লেবেল করা হয়, তা আপনি বুঝতে পারবেন যে এটাকে কি মিন করা হচ্ছে। এটা সাধারণত এনজিওগ্রাফিক ফাইন্ডিং গুলোকে এভাবে ক্লাসিফাই করা হয়। Now, how should we manage? How should we treat Takayasu arteries? High-dose glucocorticoid therapy, 4 to 60 mg per day penicillin or its equivalent, should be initiated immediately or induction of remission in active Takayasu arteries. So high-dose glucocorticoid therapy, usually 1 mg per kg per day, so the 4 to 60 mg per day penicillin or its equivalent, should be initiated immediately or induction of remission in active Takayasu arteries. Once disease is controlled, it is recommended to the taper of the glucocorticoid dose to a target dose of 15 to 20 mg per day within 2 to 3 months, and after 1 year to less than 10 mg per day. সুতরাং disease যখন কন্ট্রোল হয়ে যাবে, it is recommended যে আমরা গ্লুকোকর্টিকয়েডটা গ্রাজুয়ালি টেপার করে আমরা 3 মাসের মধ্যে আমাদের টার্গেট ডোজ 15 to 20 mg per day, এবং 1 বছর পর we can reduce it to less than 10 mg per day. Combination of glucocorticoid therapy and for acute signs and symptoms, an aggressive surgical and/or arterioplastic approach to stenosis vessel has markedly improved outcome. আজকাল গ্লুকোকর্টিক acute stage গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয় এবং যেসব ভেসেল স্টেনোস হয়ে যায় তাদেরকে আর্টেরিওপ্লাস্টি করে ওই স্টেনোসিসটা কারেক্ট করা হয়, এবং that has markedly improved the outcome of Takayasu arteritis. In patient refractory to or unable to taper glucocorticoid, methotrexate in doses up to 25 mg per week has shown encouraging results. আপনি দেখেন যে glucocorticoid taper করতে গেলে পেশেন্টের রিল্যাপস হচ্ছে, সেক্ষেত্রে you can add methotrexate in doses up to 25 mg per week has shown encouraging results. Tocilizumab or TNF inhibitors can be considered in case of relapsing or refractory disease. In relapsing or refractory disease, you can also give tocilizumab or TNF inhibitors. So this is the management of Takayasu arteritis. মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে we should treat with high-dose glucocorticoid therapy, usually 1 mg per kg per day, that is 4 to 60 mg per day. Penicillin, it should be initiated immediately, এবং once the disease is controlled, then we'll gradually taper up to a dose around 50 to 20 mg per day in 3 months' time, and after 1 year, dose should be reduced to 10 mg per day. যদি পেশেন্ট রিফ্র্যাক্টরি টু গ্লুকোকর্টিকয়েড থেরাপি হয় অথবা unable to taper,
glucocorticoid. You can add methotrexate in doses up to 25 milligram per week. And you can also, in relapsing or refractory disease, you can also give tocilizumab or TNF inhibitors. So this is a management of Takayasu arthritis. Okay. So any question about Takayasu arthritis? Question to অনেক আমি দুই একটা তো নেই স্যার কারণ কোশ্চেন না হলে No problem. We have enough time. আমি টাকা ইস্যু সম্বন্ধে নিচ্ছি স্যার অনেক কোশ্চেন আসতেছে আর কেউ হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে চাইলে টাকা ইস্যু সম্বন্ধে আমরা অ্যালাউ করব ওকে স্যার আমি হ্যান্ড রেজই নেই স্যার কারণ কোশ্চেন খুঁজতে গেলে আমি সারা রাত লাগবে স্যার ওকে ডক্টর সাইফুল ইসলাম টাকা ইস্যু নিয়ে কোশ্চেন করেন হ্যাঁ কিংবা কোনো মানে বার্নিং কোশ্চেন থাকলে ওকে ডক্টর সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার এখানে কি স্যার হচ্ছে আমরা স্টেরয়েড কি স্যার আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করার সাথে সাথে স্যার স্টার্ট করব নাকি স্যার আমরা সিটি এনজিওগ্রাফি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করার জন্য ওয়েট করব স্যার Takayasu arthritis মানে আপনি যদি মোটামুটি ক্লিনিক্যালি কনফিডেন্ট হন যে ইট ইজ লাইকলি টু বি Takayasu, ইউ ক্যান স্টার্ট স্টেরয়েড। আর যদি আপনি আপনার এটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপর, আপনার ক্লিনিক্যাল অ্যাকিউমেন্ট এবং আপনার ক্লিনিক্যাল কনফিডেন্সের উপর। আর আপনি যদি মনে করেন যে না ইট মাইট বি অর মাইট নট বি, ইয়াং ফিমেল একজন আসছে, হ্যাঁ, এবং তার এই যে ফিচার্স গুলো আছে, পালস অ্যাবসেন্ট আছে কিংবা আপনার আনইকুয়াল ব্লাড প্রেশার আছে এবং লিম্ফ ক্লডিকেশন আছে, সেসব ক্ষেত্রে ইউ ক্যান স্টার্ট স্টেরয়েডস অ্যান্ড দেন ইউ ক্যান অলসো গো ফর এনজিওগ্রাফি। এবং কারণ এনজিওগ্রাফি চেঞ্জ তো কয়েকদিনের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যাবে না, সুতরাং আপনি তা করে ফেলতে পারেন। কিন্তু আপনার যদি ইফ ইউ হ্যাভ সাসপিশন এটা হতে পারে নাও হতে পারে, হ্যাঁ, দেন ইউ শুড গো ফর এনজিওগ্রাফি অ্যান্ড once you have diagnosis as Takayasu arthritis you can start steroid. It depend করবে আপনার পেশেন্টের how the patient has presented এবং আপনার ক্লিনিক্যাল acumen কেমন এবং আপনি কতখানি কনফিডেন্ট that this is likely to be Takayasu arthritis. ওকে, থ্যাংক ইউ ডক্টর সাদ্দাম হোসেন, আপনাকে অ্যালাউ করছি। বলেন স্যার, হচ্ছে Takayasu arthritis এর কি স্যার অ্যাসপিরিনের কোনো রোল আছে স্যার? অ্যাসপিরিনের রোল Takayasu arthritis নাই, অন্য আর্থ্রাইটিস গুলিতে আছে অ্যাসপিরিনের রোল। কারণ Takayasu arthritis হচ্ছে আপনার ওই মানে ওই মূলত ব্রাঞ্চেস অফ দ্য অ্যাওর্টিক আর্চে বেশি ইনভলভ করে, ব্রাঞ্চেস অফ দ্য অ্যাওর্টিক আর্চ, তো সেইখানে আসলে অ্যাসপিরিনের কোল্ড কোটা নাই। কিন্তু অন্যান্য কিছু ভাস্কুলার, আমরা বলবো অ্যাসপিরিনের কথা বলবো হয়তো একটু পরে, অন্যান্য ভাস্কুলাইটিসে যে সেখানে অ্যাসপিরিনের রোল আছে, হুইচ ক্যান প্রিভেন্ট ক্রেনিয়াল, যেখানে আপনি মনে করেন যে ক্রেনিয়াল আর্টারিজ গুলো ইনভলভ হতে পারে। ক্রেনিয়াল ইনভলভমেন্ট কিন্তু Takayasu খুব বেশি কমনলি হয় না, সেজন্য এখানে আপনার অ্যাসপিরিনের ওরকম তেমন বেশি রোল নাই। অ্যাসপিরিন খুব কমনলি ইউজ করা হয় না আর কি, রুটিনলি ইউজ করা হয় না। থ্যাংক ইউ স্যার। স্যার দুই একটা আর্টিকেলে তো প্রোটেক্টিভ রোলের কথা বলা হয়েছে, এসকোস্পিন এটা নিয়ে হয়তো স্যার তার হয়েছে, সেটা হচ্ছে যে জায়ান্ট সেল আর্থ্রাইটিসে আছে, নট Takayasu। Takayasu-তে আপনি দিতে পারেন অ্যাসপিরিন, কিন্তু কারণ Takayasu আপনার এই ইয়ে বেশি ইনভলভ করে না, ক্রেনিয়াল আর্টারিজ ইনভলভমেন্ট কম আর কি, মূলত লার্জ ব্রাঞ্চেস অফ দ্য এওর্টিক আর্চ বেশি ইনভলভমেন্ট হয়, সেই জন্য এখানে অ্যাসপিরিনের রোল খুব, আমার মনে হয় ডকুমেন্টেড রোল আছে কিনা আমি শিওর না, ঠিক ডকুমেন্টেড রোল আছে জায়ান্ট সেল আর্থ্রাইটিসে। ওইটাই স্যার, মানে ওই যে প্রোটেকশনের ক্ষেত্রে মানে কোথাও বলা আছে। আমি জায়ান্ট সেল আর্থ্রাইটিসে যখন বলবো তখন আবার বলবো এটা, তখন এটা আছে, কারণ যেটাতে আপনার স্টাডি করে বেনিফিশিয়াল রোল পাওয়া গেছে সেইগুলোই শুধুমাত্র আমরা এভিডেন্স বেস যদি প্র্যাকটিস করি তাহলে সেইগুলোতে আমরা সাধারণত ওই অ্যাডভোকেট করি আর কি, মানে আমরা তো এভিডেন্স বেস মেডিসিন প্র্যাকটিস করি, সুতরাং সেই ক্ষেত্রে যদি কোনো এভিডেন্স, মানে আমি শিওর যে অ্যাসপিরিন রোল ইন Takayasu arthritis হ্যাজ বিন টেস্টেড, কিন্তু সেরকম কোনো ডকুমেন্টেড এভিডেন্স পাওয়া গেছে বলে মনে পড়ে না বা আমার জানা নেই। ওকে, আমি স্যার লাস্ট আরেকটা কোশ্চেন নিয়ে অলরেডি 10 জন হ্যান্ড রেজ করছে, এতগুলো নেওয়া যাবে না। গাজী মুহিউদ্দিন আদনান, আমি নতুন কিছু ফেসের একটু কোশ্চেন নেই। গাজী মুহিউদ্দিন আদনান, আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। Sir, I have 3 questions, sir. Sir, can we use steroid sparing drugs during the remission period? This is the first question.
The second হচ্ছে একটা any একটা করে role of প্লিজ স্যার Okay. আপনাকে এইটার আনসার দেন। হ্যাঁ, স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগস আপনি করতেই পারেন যদি দেখা যায় যে স্টেরয়েড মানে ডিক্রিজ করলে, যেমন আমরা এখানে বলছি স্টেরয়েড মেথোট্রেক্সেটকে স্টেরয়েড স্পেয়ারিং, কিংবা এখানে আপনি এই যে অন্য ওষুধও ইউজ করতে পারেন, আপনার এলাথ্রাপ্রিন কিংবা অন্য কিছু স্টেরয়েড স্পেয়ারিং ইউজ করতে পারেন ইফ ইউ ক্যানট টেপার স্টেরয়েড, সেই ক্ষেত্রে। স্যার আমরা Okay, এই next. পেশেন্টগুলোকে ফলো আপ কিভাবে করবো স্যার? যখন সেটা থাকবে রেমিশনে, সেক্ষেত্রে স্যার আমরা ফলো আপ কিভাবে করবো, যে ফ্লেয়ার আপ হচ্ছে কিনা অথবা পেশেন্টের অন্য কোনো মার্কার বাড়তেছে কিনা স্যার? ফ্লেয়ার হচ্ছে একটা হচ্ছে পেশেন্ট সিমটমস কে অ্যাপিয়ার করছে কিনা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ইএসআর সিআরপি ইজ এন ভেরি গুড মার্কার, যে অ্যাক্টিভিটি কেমন আছে। সুতরাং ইএসআর সিআরপি সেটা দিয়ে ফলো আপ করা যাবে। পেশেন্টের সিমটম রিকার করছে কিনা, কিংবা সিমটম ইমপ্রুভ করছে না, সিমটম ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে কিনা, সেটা দিয়ে আপনি ফলো আপ করতে পারবেন। আর আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি আবার এনজিওগ্রাফি করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে প্রেগনেন্সি ক্ষেত্রে, যেহেতু ফিমেল প্রিডমিনেন্ট, সেক্ষেত্রে স্যার প্রেগনেন্সি কি আমরা অ্যাডভোকেট করবো নাকি স্যার এক্ষেত্রে কোনো কন্ট্রাডিকেশন আছে? আমরা এটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছেন, এটা উত্তর আসলে আমার জানা নাই। প্রেগনেন্সির ব্যাপারে এটা আমি আসলে জানি না, এটা জানতে হবে। এরকম কিছু আমি বইপত্রে পাইনি আর কি, প্রেগনেন্সির ব্যাপারে কোনো অ্যাডভাইস আর কি। হ্যাঁ, যেহেতু ইয়াং ফিমেলদের হয় প্রেগনেন্সি, আমার মনে হয় as far as I think is the patient is in remission, there should not be any problem with pregnancy, কারণ টাকাসোস আর্থ্রাইটিসে আপনার ওই ধরনের আর্থ্রাইটিস তো ইনভলভ হয় না এবং ওই ধরনের কোনো সমস্যা হয় না। সুতরাং আমার মনে হয় প্রেগনেন্সির ব্যাপারে কোনো সমস্যার কথা না, বাট আই এম নট 100% শিওর, এই সম্বন্ধে আমার জানা নেই, এটা দেখতে হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, প্লিজ প্রসিড। Okay, so let's carry on to giant cell arteritis. এখানেও আপনি giant cell arteritis এর ব্যাপারে আপনার আর দুইটা নাম মনে রাখবেন, একটা হচ্ছে cranial arteritis, একটা হচ্ছে temporal arteritis। এই দুটো নাম মনে রাখার সুবিধাটা হচ্ছে যে তাহলে আপনি বুঝে যাবেন যে giant cell arteritis কি করে। Giant cell arteritis has a predilection for the branches of carotid and vertebral arteries, often involves temporal artery, এবং important হচ্ছে it has a predilection for the branches of carotid and vertebral arteries, এবং এটা টেম্পোরাল আর্টারিকে often ইনভলভ করে বলেই এটা একটা নাম হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস। ওকে, এই দেখেন আমি আপনাকে তখন যে বলছিলাম যে ছবিটা, যে আপনার কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, তারপরে এটা এক্সটার্নাল ক্যারোটিড হয়ে গেল। এই এক্সটার্নাল ক্যারোটিডের কন্টিনিউশন কিন্তু সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই এক্সটার্নাল ক্যারোটিডের কন্টিনিউশন। এখানে কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে, টেম্পোরাল, এখানে যেহেতু টেম্পোরাল আর্টারি এটা সুপারফিশিয়াল হয়ে যায়, সেই জন্য এটা আমরা দেখতে পারি, সেই জন্য আমরা টেম্পোরাল আর্টারি ইনভলভমেন্টটা সহজে বুঝি। কিন্তু তার মানে এই না যে ওর বাকি এক্সটার্নাল ক্যারোটিড ইজ নট ইনভলভ, মানে এক্সটার্নাল ক্যারোটিডের অন্যান্য অংশ ইনভলভ হতে পারে, এবং এটা এক্সটার্নাল ক্যারোটিডটা লার্জ আর্টারি, সেই জন্য এটাকে লার্জ ভেসেলের মধ্যে হয়, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এবং এই জন্য এটার নাম হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস। আচ্ছা, এটা তার মানে আমাদের মনে রাখতে হবে giant cell arteritis it involves the branches of the carotid and vertebral arteries, especially carotid arteries. আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে আরেকটা আর্টারি, ইম্পর্টেন্ট আর্টারি হচ্ছে এই এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ হচ্ছে maxillary artery। maxillary কাদেরকে সাপ্লাই করে? maxillary supplies the muscles of mastications, যেমন pterygoids and আপনার masseter, pterygoids and masseterকে সাপ্লাই করে, সেজন্য আপনার এই maxillary artery is also involved in giant cell arteritis. তাহলে আপনি বুঝতে পারছেন, দেখেন আপনি যদি এটুকু মনে রাখেন যে কি তাহলে আপনি বুঝে যাবেন যে কি সমস্যা হবে giant cell arteritis। তারপরে giant cell arteritis আরেকটা কমন ইনভলভমেন্ট হচ্ছে ophthalmic artery, which is a branch of the internal carotid. ophthalmic artery involvement হয়। সুতরাং giant cell arteritis বলা হয় branches of the carotid arteries has তার প্রতি একটা মানে একটা আকর্ষণ আছে, তার প্রতি একটা predilection to involve branches of the carotid arteries and ophthalmic artery. এখন আমরা দেখি giant cell arteries and polymyalgia rheumatica, এটা একসঙ্গে বলা হচ্ছে it is more common in females 3:1. Giant cell arteries is commonly in 40 to 50% case associated with polymyalgia rheumatica, which presents with symmetrical pain and stiffness of the shoulder and pelvic girdle. তার মানে হচ্ছে polymyalgia rheumatica কিভাবে প্রেজেন্ট করে? present with symmetrical pain and stiffness of
neck and so it is symmetrical, but দুই পাশে একই রকম হবে এবং shoulder and pelvic girdle muscle গুলোকে ইনভলভ করে, যেমন কি neck, shoulders, lower back, hip and thighs. Many rheumatologists অনেকে মনে করেন যে giant cell arteritis and polymyalgia rheumatica যে different spectrum of the same single disease process. তার কারণটা হচ্ছে যে giant cell arteritis and polymyalgia is quite common in 40 to 50% cases, এবং 10 to 20% patient who presents with polymyalgia rheumatica ultimately goes on to develop giant cell arteritis. এই জন্য মনে করা হয় যে giant cell arteritis, polymyalgia rheumatica are the two ends of the spectrum of a single disease. Two ends of the spectrum of single disease, এবং সেজন্য অনেকে এটাকে একটা ডিজিজ হিসেবে কনসিডার করেন। Both are rare under 60 years. এবং giant cell arteritis 60 বছরের নিচে is very rare. And average age of onset is being 70 years. High incidence in Scandinavia. Scandinavia মানে হচ্ছে Sweden, Denmark, Finland, এসব জায়গায় খুব this incidence is quite high. Scandinavia. Less common in African and Asian population. African and Asian population is very less. It's very high in Scandinavia. এবং এটা 60 বছরের নিচে খুব কম, 60 বছরের নিচে খুব কম হয়, এবং এই immediate average age of onset হচ্ছে 70 years. Giant cell arteritis most commonly characterized by clinical fever, anemia, high ESR and headache in a patient aged 50 years. So that কোনো patient যদি 50 years more than 50 years old patient যদি present করে with fever, anemia, high ESR and headache, you should think about giant cell arteritis. সুতরাং এটা জাস্ট একটা ক্লু আর কি, কিন্তু it can be due to other causes, but you should have giant cell arteritis in your mind. যে কারণ এই vasculitis সমস্যা হচ্ছে unless you have a high degree of suspicion, you might miss the diagnosis of vasculitis. So giant cell arteritis most commonly characterized by clinical fever, anemia, high ESR, headache in a patient over 60 years. There is a polymyalgia rheumatica. কোথায় pain হয়? Shoulder girdle and pelvic girdle muscles. Shoulder girdle and pelvic girdle muscles. এখানে pain. These are the areas of pain in polymyalgia. Pain and stiffness, especially in the morning when they wake up in the morning. The clinical feature that কিভাবে present করে giant cell arteritis? Cardinal symptom of giant cell arteritis is headache, often localized to temporal occipital region. Scalp tenderness, tender, thickened nodular temporal artery. So scalp tenderness পাওয়া যেতে পারে, এবং if you try to palpate the temporal artery, you might find it tender, thickened, nodular. Jaw claudication, এই যে আমরা বলছিলাম না যে এই সাপ্লাই করে maxillary artery কে, এবং maxillary artery কে সাপ্লাই করে maxillary artery কে ইনভলভ করে। maxillary artery ইনভলভমেন্টের জন্য jaw claudication is the most specific sign of giant cell arteritis. যেমন সেটা কি, jaw claudication মানে কি jaw pain brought on by chewing or talking. যেমন আমি অনেকক্ষণ ধরে কথা বলতে কিছুক্ষণ কথা বলার পর আমার যদি jaw pain শুরু হয়ে যায়, তাহলে আমি বুঝবো আমার jaw claudication আছে। কিংবা আপনি কিছু খাচ্ছেন কিংবা chew অনেকক্ষণ করার পরে যদি if you feel pain in the jaw claudication. And due to this involvement of the maxillary artery, which is a branch of the external carotid. Visual disturbance, most specifically emeresis fugax. Emeresis fugax মানে হচ্ছে transient loss of vision of one or both eyes. Sudden blindness due to ischemic optic neuropathy can happen. আমরা বললাম যে ophthalmic artery কে supply দেয় branch of the internal carotid. And ophthalmic artery involvement of ophthalmic artery is common in giant cell arteritis. So there can be blindness, sudden blindness, ischemic optic nephropathy, ischemic optic neuropathy. Neurological symptom হতে পারে এছাড়া other cranial artery involvement, TIA, brainstem infarct, hemiparesis, to involvement of vertebral arteries. আমরা বলছিলাম যে carotid and vertebral arteries are branches. So the patient can present with TIA, brainstem infarcts and hemiparesis. এটা হচ্ছে temporal artery. You can see the tortuous temporal artery. And if you palpate it, you find it tender and nodular. There's another temporal artery. So if you get this sort of temporal artery, you know this is giant cell arteritis. American College of Rheumatology criteria for diagnosis of giant cell arteritis requires 3 of 5 features: age at onset more than 50 years, a new headache, temporal artery abnormalities such as tenderness to palpation or decreased pulsation, ESR more than 50 millimeter in first hour, abnormal artery biopsy showing vasculitis with mononuclear cell or granulomatous inflammation, usually with giant cell infiltrates. So the pasta,
if there is 3 of these 5 features, you can diagnose the case as giant cell arteritis. Okay. So now, what are the investigations you should go for in giant cell arteritis? Actually, ESR, CRP, আমরা বলেছি, patient will may be anemic, normochromic noocytic anemia. Abnormal, there is abnormal liver function test in giant cell arteritis, increased alkaline phosphatase. In fact, nobody really knows why this increased alkaline phosphatase increases, but it happens in giant cell arteritis. 2 most commonly used investigations, একটা হচ্ছে temporal artery biopsy. Biopsy নেওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে একটু লম্বা সেগমেন্ট নিতে হবে, segments of 3 to 5 centimeter, কারণ স্কিপ লিশন থাকে এই giant cell arteritis এ, মানে একটা অংশ ইনভলভ, একটা অংশ ইনভলভ না। আপনি ছোট সেগমেন্ট নেন, you might miss the pathological segment. So multiple section করতে হবে, 3 to 5 centimeter নেবেন, multiple sections analysis detect skip lesions. Arekta important investigation which is commonly done these days, so Doppler ultrasound of temporal artery. এবং Doppler ultrasound temporal artery করলে যে সাইনটা পাওয়া যায় এটাকে বলে হ্যালো সাইন। আমি এখনই আপনাদেরকে ছবি দেখাবো what is halo sign. Thickened vessel wall shows a dark area surrounding a positive Doppler signal within the vessel. আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। এটা temporal artery biopsy, so biopsy করলে আপনি granulomatous inflammation পাবেন, granulomatous inflammations, and also you can also get giant cell disruption and fragmentation of the internal elastic lamina. এবং এই internal elastic lamina disruption and fragmentation of the internal elastic lamina পাওয়া যাবে। আর এটা হচ্ছে হ্যালো সাইন, যেটা আপনি ডপলার আল্ট্রাসাউন্ড করলে পাবেন। সেটা হচ্ছে একটা কালো, চারদিকে কালো একটা এরিয়া, মাঝখানে একটা লাল লুমেনের জন্য লাল একটা আপনি এরকম ভাবে এটাকে বলে হ্যালো সাইন। Ultrasound has been shown to be play pivotal role in diagnosis of giant cell arteritis, এবং a circumferential hypoechoic vessel wall thickening around the vessel wall, thickening around the lumen, এবং এইখানে লুমেনটা মাঝখানটা এখানটা দেখা যাচ্ছে একটা সিগন্যাল, এবং চারপাশে একটা thickened wall of the artery. এটাই হচ্ছে হ্যালো সাইন। এবং এখানেও আপনার thickened wall of the artery এবং মাঝখানে lumen is narrowed, thickened wall of the artery. If you get this sign, then this can be easily detected by doing a Doppler ultrasound. সুতরাং আপনি যদি temporal artery biopsy now করতে চান, you can go for Doppler ultrasound and you can diagnose giant cell arteritis by doing a Doppler ultrasound. Now, what are the treatments of the answer? একটা হচ্ছে prednisolone. এখানে prednisolone should be started immediately, even if you have not proven that this is a case of giant cell arteritis, but you should start. If you have any suspicion that it may be a case of giant cell arteritis, you should start prednisolone immediately. তার কারণটা হচ্ছে to prevent visual loss, because you never know when the patient will lose his vision, and that can be disastrous. সুতরাং prednisolone should be started immediately before investigation results are available. After investigation results না পাওয়া গেল, if you have high degree of suspicion this is giant cell arteritis case, it might be a case of giant cell arteritis, you should start prednisolone. A dramatic clinical response support the diagnosis. Actually, important number হচ্ছে if you get a dramatic clinical response, that also support the diagnosis of giant cell arteritis. এবং usually এখানেও high dose দেওয়া হয় 1 mg per kg per day, 40 to 60 mg, gradually tapered to 10 to 50 mg after 8 weeks. And when ocular, আপনি কিন্তু পেশেন্টের যে ocular sign symptom থাকে, then patient বললো যে হঠাৎ করে তার চোখ অন্ধকার হয়ে গেছিল, মানে patient had signs of emeresis fugax, features of emeresis fugax, অথবা patient has a blurring of vision, or patient has diplopia. So এই ধরনের কিছু থাকে, when ocular sign symptoms occur, you should start with intravenous methylprednisolone. 1 gram daily for 3 days should be initially before you go for oral prednisolone. সুতরাং যদি ocular sign symptom থাকে, you should go for intravenous methylprednisolone 1 gram daily for 3 days, should be considered to protect remaining vision. Most patient needs steroid for 12 to 24 months. সেই জন্য আপনাকে bisphosphonate দিতে হবে to prevent osteoporosis, because these are old patients. সুতরাং you should also give bisphosphonate in addition to steroids to prevent osteoporosis. The most patient needs steroid for 12 to 24 months. এছাড়া other treatments are tocilizumab, reduce the risk of relapse following glucocorticoid dose reduction. You can add tocilizumab, interleukin-6 inhibitor tocilizumab, when there's a risk of relapse following glucocorticoid dose reduction, or you can think about steroid-sparing agent methotrexate or azathioprine
when it is not possible to reduce the dose of prednisolone below 10 milligram. And এখানে যেটা বললাম aspirin, the role of aspirin has been documented to be beneficial in giant cell arteritis, shown to prevent clinical ischemic complication, and should be given to all patients in addition to steroids unless contraindicated. Okay, সুতরাং এখানে যা aspirin role has been documented, এবং সেজন্য aspirin should be given to all patients of giant cell arteritis. তাহলে ট্রিটমেন্ট হচ্ছে prednisolone এবং 40 to 60 milligram high dose prednisolone, and should be started immediately before you have got the investigation results, এবং কারণ পেশেন্টের vision to protect the vision, এবং পেশেন্টের যদি visual symptoms থাকে, you better start with high dose methylprednisolone, intravenous methylprednisolone 1 gram daily for 3 days, followed by oral prednisolone. এবং পেশেন্টদের ইউজুয়ালি স্টেরয়েড দিতে হয় অনেকদিন, 12 to মানে 1 থেকে 2 বছর স্টেরয়েড লাগে, সেজন্য পেশেন্ট শুড বি অলসো অন বিসফসফোনেট to prevent osteoporosis. The other treatments মধ্যে tocilizumab, interleukin 6 inhibitors reduce the risk of relapse. Our steroid sparing agent use করা যেতে পারে. If the steroid cannot be reduced below 10, then you can use methotrexate or other therapy, and aspirin should be given to all patients with giant cell arteritis. Excuse me. এখন বলেন, if you do have any question about giant cell arteritis. কোশ্চেন তো ভাবনা এটাই তো ভালো লাগে যে এত কোশ্চেন মনের মধ্যে জাগতেছে। হ্যাঁ, ভেরি গুড। দেখি স্যার আমি কোশ্চেন দুইটা নেই। ওকে আনসার, আমার মনে হয় স্যার চ্যাট বক্সের কোশ্চেন আনসার বক্স দেখতে গেলে মনে হয় সারা দিন আমি শেষ করতে পারবো না। হ্যাঁ না, অনেকের স্যার একটু অনেকের যেটা স্যার হোয়াট ইজ দ্য রোল অফ জেনেটিক্স ইন জায়ান্ট, স্যার জেনেটিক্স এর রোলের ব্যাপারে কিছু বলবেন স্যার? স্যার জেনেটিক্স এর রোল আছে স্যার জায়ান্ট সেলে? জায়ান্ট সেল আর্টারাইটিসে জেনেটিক্স এর রোল তেমন ডেফিনেট রোল আছে বলে আমার জানা নাই, তবে কিছু রোল I'm not sure exactly ডেফিনেট এরকম কোনো ডেফিনেট কোনো HLA টাইপিং কিংবা এইভাবে উল্লেখ করা নাই বই পুস্তকে, যতটুকু আমি জেনেছি পড়েছি। তো তবে জেনেটিক রোল মানে কিছু থাকতেই পারে, কারণ এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান পেশেন্টদের হয়, স্ক্যান্ডিনেভিয়ান মানুষদের বেশি হয়, এবং শুধু তাই না, স্ক্যান্ডিনেভিয়ান যারা ইউএসএ থাকে ওদের দেখা গেছে বেশি হয়। সুতরাং ডেফিনেটলি দেয়ার ইজ সাম জেনেটিক লিঙ্ক, কিন্তু খুব ডিফাইন করা হয়নি জেনেটিক লিঙ্কটা খুব স্ট্রংলি। এরকম কোনো ডিফাইন জেনেটিক লিঙ্ক আমার জানা নাই, কিন্তু কারণ এটা যেহেতু শুধু তাই না, ইউএসএ তে যারা স্ক্যান্ডিনেভিয়ানস তাদের মধ্যেও giant cell arteritis incidence is higher than other populations. Next question. আরেকটা লাইভ কোশ্চেন আসবে ডক্টর আসগর হোসেন। কেউ হ্যান্ড রেজ করে থাকলে হ্যান্ড রেজ কোশ্চেন দেখে নিতে পারেন। আসগর হোসেন, একটা আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করতে পারেন। Do you hear me? Dr. Asghar Hussain speaking. Yes, I do hear you. Okay. We know prednisolone has got significant mineralocorticoid activities. Right. In compared to that, in fact, for if we require potent anti-inflammatory activity, dexamethasone is far more active and potent. In that consideration, why we don't prefer dexamethasone to prednisolone? ব্যাপারটা হচ্ছে আপনার most of the studies are done with prednisolone. Dexamethasone is not more active than prednisolone. Dexamethasone আপনি ডোজ ওয়াইজ হয়তো আপনার মনে হতে পারে dexamethasone is more potent, কারণ dexamethasone ডোজ কম লাগে, বাট dexamethasone যে prednisolone থেকে more potent সেটা কিন্তু প্রমাণিত না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এই giant cell arteritis কিংবা ট্রাক্সাসিয়াল আর্টারাইটিস, ভাস্কুলাইটিস সব অসুখেই যে আপনার ট্রায়াল দেওয়া হয়েছে সবই হচ্ছে prednisolone দিয়ে। All the trials have been given with prednisolone. সুতরাং the evidence is in favor of prednisolone, not dexamethasone. In fact, dexamethasone এই ধরনের ইয়েতে খুব বেশি ইউজ কম করা হয়, এই ধরনের যেখানে পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দরকার। ডেক্সামেথাসনের আপনার যেমন ইয়েতে ব্রেইন ইডিমাতে ডেক্সামেথাসনের ভালো রোল আছে, এরকম সেই সব ক্ষেত্রে স্পেসিফিক্যালি ডেক্সামেথাসন ইউজ করা হয়। কিন্তু আপনার এই ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে প্রেডনিসোলন, আই থিঙ্ক প্রেডনিসোলন ইজ ডোজ ওয়াইজ, আপনাকে ডোজটা নাম্বারটা বেশি মনে হতে পারে, কিন্তু প্রেডনিসোলন ইজ এ বেটার অ্যান্ড পোটেন্ট ইনফ্লামেটরি দেন আদার
পেনিসিলিনের অর ইকুইভ্যালেন্ট, আপনি পেনিসিলিনের আরো কিছু কিছু আপনার ইকুইভ্যালেন্ট ড্রাগ আছে, এগুলো ইউজ করতে পারেন, সেটা ইউজ করতে পারেন। আমি এই জন্য কথাটা বললাম যে কোভিড এর ক্ষেত্রে দেখেছি আমাদের বাংলাদেশে অনেকে পেনিসিলিন দিয়েছেন, ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে। না না, কোভিডে কিন্তু ট্রায়ালটা করা হয়েছিল ওই ডেক্সামেথাসন, আপনাকে যা বুঝতে হবে। কোভিড ট্রায়াল যেটা করা হয়েছিল, যেটাতে আপনারা ওরা দেখিয়েছিল যে স্টেরয়েড হ্যাজ আ রোল, সেটা কিন্তু দ্যাট ওয়াজ ডান উইথ ডেক্সামেথাসন। সেজন্য কোভিডে ডেক্সামেথাসনই দেওয়া উচিত, নট পেনিসিলিন। আরেকটা প্রশ্ন করতে চাই, তা হচ্ছে যে এই জিসি এর জন্য রুট কজ আমরা কি বলতে পারি? ডেফিনেটলি এটা ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইট আউট। এটা কি পোস্ট ভাইরাল রিঅ্যাক্টিভ ইনফ্লামেশন হিসেবে কোনো পোস্টুলেশন আমরা যেতে পারি? এখানে অনেকগুলো হাইপোথেসিস আছে, কোনোটাই প্রমাণিত না যে কেন হয়, কারণটা জানেন। অনেকগুলো হাইপোথেসিস আছে, ইনফেকশন হাইপোথেসিস, তারপরে জেনেটিক্স, এরকম অনেকগুলো আপনার মাল্টিপল ইয়ে দেওয়া আছে, হাইপোথেসিস কিংবা আপনার বলতে পারেন প্রপোজিশন দেওয়া আছে, কিন্তু কোনোটাই খুব ভালো মতো প্রমাণিত না। সুতরাং এগুলো খুব ডেফিনেটলি, মানে আমি এমন কোনো কথা আমার প্রেজেন্টেশনে বলি না যেটা নিয়ে কোনো কনফিউশন কিংবা ডাউট আছে। আমি যেগুলো বলি যেগুলো অলরেডি মানে এভিডেন্স আছে, এভিডেন্স বেসড। সুতরাং যেটার এভিডেন্স নিয়ে আমারও সন্দেহ আছে, বই পুস্তকেও তারা ডেফিনেটলি কিছু লিখে নাই, সেক্ষেত্রে সেরকম কিছু আমার মানে উল্লেখ না করাই ভালো। থ্যাংক ইউ। আরেকটা পয়েন্ট রেজ করতে চাই, তা হচ্ছে যে জিসিএ তে যে ভিজুয়াল লস হয়, এটার কারণ কি ইসকেমি অফ দ্য রেটিনাল ভেসেলস বা অপথ্যালমিক ভেসেলস অর কনকমিটেন্ট থ্রম্বোসিস? আমার প্রশ্ন, যদি থ্রম্বোস কোনো রোল থাকে সেখানে অ্যান্টি থ্রম্বোটিক রিভারক্সাবান কোনো রোল থাকবে কিনা? দ্যাটস অল। আপনার যেটা হয়, যেটা তো আপনি দেখেছেন, অপথ্যালমিক আর্টারি যদি ইনভলভ হয়, তাহলে যেটা হতে পারে একটা হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন? জি 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 প্লিজ। হ্যাঁ, অপথ্যালমিক আর্টারি যদি ইনভলভ হয় এবং অপথ্যালমিক আর্টারি যদি কোনো কারণে অক্লুডেড হয়ে যায়, তাহলে যেটা হবে ইসকেমিক নিউরোপ্যাথি হবে, অপটিক নিউরোপ্যাথি হবে। ইসকেমিক কারণ এটা অপটিক নার্ভকে সাপ্লাই দেয়, ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি হবে, কনকমিটেন্টলি রেটিনাল ইনভলভমেন্ট হবে। সুতরাং আপনার সেই জন্য আপনার আপনার কোশ্চেনটা কি ছিল? রিভারক্সাবেনের কোনো রোল হবে কিনা স্যার? মানে রিভারক্সাবেনের কোনো রোল আছে কিনা? রিভারক্সাবেন, জি জি রিভারক্সাবান, কারণ যদি থ্রম্বোটিক কোনো কম্পোনেন্ট থাকে এই জন্য। না, রিভারক্সাবানের রোল এখানে নাই। এখানে থ্রম্বোটিক কম্পোনেন্ট মানে এটা তো আসলে যেটা ইনফ্লামেশন হয়ে থিকেন হয়ে আপনার আর্টেরিয়াল লুমেনটা ব্লক হয়ে যাচ্ছে, হয়তো থ্রম্বোসিসের অল্প কম্পোনেন্ট আছে। এখানে রিভারক্সাবান ইউজ করা হয়েছে বলে আমার জানা নাই, আমার মনে হয় না রিভারক্সাবান ইউজ করা হয়েছে, বরঞ্চ স্টেরয়েড ইউজ করা হয়েছে। রিভারক্সাবানের কোনো স্টাডি আমার জানা নাই করা হয়েছিল কিনা, আমার এরকম কিছু আছে কিনা লিটারেচারে আমার জানা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার, ইউ মেড এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, উই লার্নড এ লট। আপনার পরিচয়টা একটু দিলে খুশি হতাম, আমি জাস্ট লাইক টু নো অ্যাবাউট ইউ। ওকে, আমি একজন ইন্টার্নিস্ট, জেনারেল প্র্যাকটিস করি ঢাকায়। ভেরি গুড, থ্যাংক ইউ ফর দ্য ইনকুইজিটিভ কোশ্চেনস। কিন্তু আমি আসলে যখন প্রেজেন্ট করি, আমি আসলে এমন কোনো কথাই বলি না যেটার কোনো প্রমাণ নাই, যেটা এভিডেন্স নাই, এবং এমন কথা বলি না which might inflict confusion in the minds of the young learners. সেজন্য আমি যেগুলো শুধু প্রমাণিত সেই কথাগুলি বলি আর কি, যাতে যারা জানবে তারা যেন ভুল না জানে। আমি জানি ভুল তো সবারই হতে পারে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি স্যার প্রসিড করেন। এখানে স্যার যেটা বলেছে যে HL এর DR4 এর কথা একটু বলা আছে স্যার, এইটাই মানে জিনের মধ্যে HL এর DR4 হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন যেটা স্যার, ওইটা DR4 এর কথা। HL এর DR4 হতে পারে, কিন্তু এটা যেহেতু আপনার একটা গ্রুপ অফ মানুষের বেশি হয়, তার মানে ডেফিনেটলি কিছু জেনেটিক কম্পোনেন্ট আছে। জি স্যার। ওকে স্যার, প্লিজ প্রসিড। আরেকটা কথা হলো কি, আমি যেগুলো খুব ছোট ইনফরমেশন সেগুলো আমি ইনক্লুড করি না, কারণ হচ্ছে যে টু কিপ ইট সিম্পল। একটা কথা হচ্ছে আই ওয়ান্ট টু কিপ মাই প্রেজেন্টেশন সিম্পল এবং ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ফর দ্য ইয়াং লার্নার্স, কারণ আমি কিছু কঠিন কথাবার্তা বলে এমনি স্যার, এমনি এই টপিক যথেষ্ট কঠিন,
এটা কিন্তু আপনি আরো কঠিন বানান তাহলে তো স্যার। আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। না একদম সিম্পল আছে স্যার, এটা ঠিক আছে স্যার। আই এম ট্রাইং টু মেক ইট সিম্পল, এবং আমি যেসব কথাবার্তা স্টুডেন্টদের মনে রাখার প্রয়োজন নাই সেসব কথাবার্তা আসলে আমি বলি না, এবং যেগুলো খুব বেশি মানে স্মল প্রিন্ট সেগুলো নিয়ে আমি সাধারণত ইনক্লুড করি না আমার প্রেজেন্টেশনে। এইটাই স্যার আপনার প্রেজেন্টেশনের বিউটি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওগুলো করতে গেলে থিংস বিকাম ভেরি কমপ্লিকেটেড। হ্যাঁ, জি স্যার। এবং আপনার অনেকেরই বুঝতে সমস্যা হয়। এনিওয়ে, এবং আরেকটা জিনিস কথা হচ্ছে কি, আমার প্রেজেন্টেশন ইজ ফর দ্য বিগিনার্স অ্যান্ড মানে ফর দ্য ইয়াং লার্নার্স, মানে নট ফর দ্য স্পেশালিস্ট আর কি। কারণ স্পেশালিস্ট আরো অনেক কথা বলবে যেগুলো আমি বলতে চাই না। এনিওয়ে, so let's carry on. So medium vessel vasculitis. Medium vessel vasculitis predominantly affecting medium arteries. Medium arteries মানে হচ্ছে main vessel arteries and their branches. Main vessel arteries and their branches. However, any artery may be affected. Two major categories are polyarteritis nodosa and Kawasaki disease. Polyarteritis nodosa. Polyarteritis nodosa কে অনেকে দেখবেন বলবেন, অনেকে বলে ক্লাসিক polyarteritis nodosa। কেন এই কথাটা আসলো ক্লাসিক? তার কারণটা হচ্ছে পোলিয়াইটিস যখন প্রথম ডেসক্রাইব করা হয় তখন এটার সঙ্গে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস মিশিয়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, মিশিয়ে ফেলা হয়েছিল। পরে দেখা গেল দুইটা আলাদা ডিজিজ এন্টিটি। হ্যাঁ, পোলিয়াইটিস নোডোসা এবং মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস এক না, কারণ পোলিয়াইটিস নোডোসাতে কখনোই আপনার আঙ্কা পজিটিভ হয় না, কিন্তু মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে more than 80% people are ANCA positive. সুতরাং সেই ক্ষেত্রে সেই জন্য পরে দেখা গেল ওটা দুইটা আলাদা ডিজিজ এন্টিটি। এবং যেমন পলিআর্টারিটিস নোডোসা কখনো গ্লোমেরুলোনেফ্রাইটিস করে না, কিন্তু মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসের প্রধান ইনভলভমেন্টই হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেই জন্য বলা হয় দুইটা আলাদা ডিজিজ এন্টিটি। সেই জন্য অনেকে পলিআর্টারিটিস নোডোসাকে আলাদা হয়ে যাওয়ার পর বলে এটাকে ক্লাসিক পলিআর্টারিটিস নোডোসা। ইউ ক্যান কল ইট ক্লাসিক পলিআর্টারিটিস নোডোসা। স্টিল আমার মনে হয় সহজ নামে বলাই ভালো, it is polyarteritis nodosa. Anyway, multisystem necrotizing vasculitis of medium and small size muscular arteries without glomerulonephritis or vasculitis in arterioles, capillaries or venules not associated with ANCA. তার মানে multisystem necrotizing vasculitis of medium and small size muscular arteries, small size muscular arteries মানে যেসব আর্টারিজ এর মাসকুলার কোট আছে, মানে আর্টারির ওয়ালে মাসকুলার লেয়ার আছে, সেটুক পর্যন্ত হচ্ছে মিডিয়াম ভেসেল, মিডিয়াম সাইজ ভেসেল। সুতরাং মিডিয়াম কিংবা স্মল সাইজ ভেসেলেরও ইনিশিয়ালি কোনো ভেসেলের মাসকুলার কোট আছে, সেই আর্টারিগুলোকে ইনভলভ করে। এবং কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখানে আপনি মনে রাখতে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, or vasculitis in arterioles, capillaries or venules involvement. It doesn't involve arterioles, venules, not associated with ANCA, এবং ANCA positive হবে। ANCA সবসময় নেগেটিভ হবে। Commonly involve skin, peripheral nerves, joints, GIT and kidneys. Commonly involve skin, peripheral nerves, joints, GIT and kidneys. Any organ, kidneys মানে এখানে renal arteries. Any organ with the exception of lung can be involved. একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লাং ইজ ইউজুয়ালি নট ইনভলভ। সো লাং ইনভলভমেন্ট হয় না, কিন্তু অন্য অর্গান ইনভলভ হয় না। তার মধ্যে স্কিন, পেরিফেরাল নার্ভস, জয়েন্টস, GIT এবং কিডনিস মোস্ট কমনলি। Peak incidence between the ages of 40 to 50 with a 2:1 male to female ratio. এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হেপাটাইটিস বি ইজ অ্যান ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস। তার মানে those who are hepatitis B positive, they have a tendency to develop polyarteritis nodosa. Hepatitis B is an important risk factor. The clinical feature key. সবচেয়ে কমন ক্লিনিক্যাল ফিচার পরিচয় হচ্ছে non-specific. Non-specific signs and symptoms, 65 to 80% of patients, যেমন ফিভার, ম্যালেজ, আর্থালজিয়া, মায়ালজিয়া, ওয়েট লস, এগুলো নিয়ে প্রেজেন্ট হয়। এবং সেখানে বোঝা খুবই ডিফিকাল্ট হয় যে এটা যে ভাস্কুলাইটিস কিংবা পলিআর্টারিটিস নোডোসা, ফিভার, ম্যালেজ, আর্থালজিয়া, মায়ালজিয়া, ওয়েট লস। Second involvement, common involvement হচ্ছে peripheral nerve system. মানে peripheral nerves involvement হয়, polyneuropathy হয়, mononeuritis multiplex. Mononeuritis multiplex একটা important feature of important presentation of polyarteritis nodosa. Mononeuritis multiplex. প্রত্যেকটা ভাস্কুলাইটিসে কিন্তু কিছু characteristic involvement আছে, এটা আপনাকে বুঝতে হবে। স্কিন ইনভলভমেন্টও খুব কমন পলিআর্টারিটিসের সাথে, যেমন র্যাশ, পালপেবল পারপুরা, নোডিউলস, স্কিন আলসার, হ্যাঁ ডিপ স্কিন আলসার, বিশেষ করে ডিপ স্কিন আলসার্স,
হ্যাঁ, লিবিডো রেটিকুলারিস এবং নোডিউলস, স্পেশালি এরিথেমেটাস নোডিউল, যেমন এরিথেমা নোডোসাম, সেটাও হতে পারে, অন্য ধরনের নোডিউলার লিশন হতে পারে। স্কিন ইনভলভমেন্ট 44% অফ পেশেন্টস। রেনাল ইনভলভমেন্ট সেখানে হয়, এবং ইউজুয়ালি রেনাল আর্টারি ইনভলভমেন্টের জন্য হাইপারটেনশন হয়, রেনাল ইসকেমিয়া, হেমাচুরিয়া হয়, কিন্তু রেড সেল কাজ থাকে না, কারণ গ্লোমেরুলাইটিস থাকে না। এখানে হেমাচুরিয়া ইজ ডিউ টু রেনাল ইসকেমিয়া, কিন্তু রেড সেল কাজ থাকে না। পেশেন্ট ক্যান অলসো প্রেজেন্ট উইথ রেনাল ফেলিয়ার। শুধু আনএক্সপ্লেইনড রেনাল ফেলিয়ার, যেটা আমরা বুঝলাম, বলে আপনাকে পলিআইসোনোসের কথা চিন্তা করতে হবে, যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায়। Anyway, so renal involvement হয়, hypertension due to involvement of the renal artery stenosis, এবং due to renal ischemia, hematuria, but আপনি এখানে এরকম marked proteinuria কিংবা red cell কাজ পাবেন না, because there is no glomerulonephritis, it doesn't cause glomerulonephritis, but there can be renal failure due to renal ischemia. Gastrointestinal involvement, abdominal pain, nausea, vomiting, melena, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে, abdominal pain, nausea, vomiting, melena. কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে, মাইক্রো ইনফাকশন, পেরিকার্ডাইটিস, এগুলো থাকতে পারে ইন পলিআর্টারাইটিস নোডোসা। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয়, সেরিব্রাল ইসকেমিয়া, স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে পলিআর্টারাইটিস নোডোসা। But commonly involves peripheral nervous system, but there can be involvement of central nervous system and it can cause stroke, cerebral ischemia and stroke. এবং তবে ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা অন্য ভাস্কুলাইটিসে পাওয়া যায় না, পলিআর্টারাইটিসে পাওয়া যায়, সেটা টেস্টিকুলার পেইন ডিউ টু ইসকেমিক অর্কাইটিস। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। এবং টেস্টিকুলার পেইন নিয়ে যদি কেউ প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আপনার পলিআর্টারাইটিস শুড বি এট দ্য টপ অফ দ্য লিস্ট। যে এই ধরনের ফিচার, ধরেন কারো ফিভার, ম্যালেজ, আর্থালজিয়া, মায়ালজিয়া, ওয়েট লস আছে, and at the same time patient is presenting with testicular pain due to ischemic orchitis, because testicular pain is a characteristic feature of polyarteritis nodes. Okay. Investigations এর মধ্যে সিমিলারলি আমরা বলেছি যে এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটিস থাকতে পারে, ESR, CRP raised পাবেন আপনি। You can also get pneumochromic pneumocytic anemia. You should go for test for hepatitis B and C, কারণ hepatitis B সঙ্গে there is an association with polyarteritis nodosa, hepatitis B সঙ্গে। Biopsy of symptomatic organ, যেমন আপনি nodular skin lesion আপনি biopsy করতে পারেন, painful testis আপনি go for biopsy of painful testis, or nerve or muscle biopsy, and that will give you the diagnosis of polyarteritis nodosa. Arteriography of involved vessels, aneurysm of small and medium-sized arteries in the renal, hepatic, or visceral vasculature. So you immediately মনে করেন যে কোনো ভেসেল ইনভলভ হয়েছে, রেনাল ভেসেল, কিংবা সেখানে অ্যানিউরিজম অফ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ, সেখানে ইউজুয়ালি অ্যানিউরিজম পাওয়া যায়, মিডিয়াম সাইজ আর্টারি, রেনাল, হেপাটিক এন্ড ভিসেরাল ভাস্কুলাচার। Now, how will you treat polyarteritis? Prognosis of untreated polyarteritis is extremely poor. যদিও polyarteritis দেখেন খুব সিরিয়াস কোনো প্রেজেন্টেশন নিয়ে, কিন্তু এটা কিন্তু প্রোগ্নোসিস ভালো না। আনট্রিটেড polyarteritis extremely poor, 5-year survival মাত্র 10 to 20%. Combination of prednisolone and cyclophosphamide has been found to significantly improve survival. So এখানে combination of prednisolone plus একটা cytotoxic drug দেওয়া হয়, সেটা হচ্ছে cyclophosphamide. Prednisolone and cyclophosphamide combination দেওয়া হয় in polyarteritis. In patient with hepatitis B or C who have a pen-like vasculitis, antiviral therapy is an important part of management. So if you get hepatitis B, you should treat hepatitis B, the antiviral therapy for hepatitis B, and that is an important part of management. And adequate control of hypertension, because hypertension can be an important feature of polyarteritis nodosa due to involvement of the renal arteries and causing renal ischemia. So there should be adequate control of hypertension with antihypertensive drugs. Okay, so আমরা polyarteritis nodosa সম্বন্ধে আমরা বললাম, খুব যতটুকু আপনাদের জানা প্রয়োজন ততটুকু বলা হয়েছে, এর বেশি না জানলেও চলবে। এখন আমরা আসি আরেকটা মিডিয়াম ভেসেল ভাস্কুলারিটিস, সেটা কাওয়াসাকি ডিজিজ। খুব কমন না, এটা আমাদের দেশেও খুব কমন না। কাওয়াসাকি আর্টারিটিস আসলে মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে ভাস্কুলারিটিসের সঙ্গে মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম থাকে, তার মানে মিউকাস, স্কিন অ্যান্ড লিম্ফ নোড, এই তিনটার কম্বিনেশন, মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম, and predominantly affecting median and small arteries.
এবং এটা একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে coronary arteries are often involved. Coronary arteries are often involved. Kawasaki disease occurs in infants and young children less than 5 years, infants and young children less than 5 years. Although disease is benign and self-limited, it is associated with coronary artery aneurysm in 25% of cases. Kawasaki disease কিন্তু খুব খারাপ অসুখ না, এটা is benign and self-limited. It is কিন্তু 25% case there is coronary artery aneurysm which can be fatal. This is Kawasaki disease in young children. Clinical feature is a high grade fever for more than 5 days, cervical lymphadenopathy, erythema and edema of palms and soles with desquamation of skin. Mucocutaneous lymph node syndrome, mucocutaneous, mucosa, erythema, edema of the palms and soles, desquamation of skin, and non-purulent bilateral conjunctivitis. Mucocutaneous lymph node. Kawasaki disease vasculitis, তার সঙ্গে mucocutaneous lymph node syndrome. Cervical lymphadenopathy, erythema and edema of palms and soles with desquamation of skin, non-purulent bilateral conjunctivitis, and strawberry tongue. These are the features of Kawasaki disease. And it's a picture. You see the patient has got swollen lymph nodes, red eyes due to conjunctivitis, red, dry, cracked lip, inflamed tongue, widespread rash of vasculitis. You can get swelling erythema of palms and soles, peeling of skin, desquamation of palms and soles, desquamation and rash of the palms and soles, and also coronary artery aneurysm. Apart from up to 2.8% who develop fatal complications, the progress of disease for uneventful recovery is excellent. Kawasaki disease progress is excellent, except a small percentage who develop fatal complications, which is due to coronary artery aneurysm. Among treatment was a high dose intravenous gamma globulin together with high dose aspirin, 100 milligram. High dose aspirin, 100 milligram per kg per day has been shown to be effective. High dose intravenous gamma globulin together with high dose aspirin, and it's a very high dose, 100 milligram per kg per day, has been shown to be effective. সুতরাং এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ Kawasaki disease. All right, Kawasaki disease. Polyarteritis nodosa কিংবা Kawasaki disease সম্বন্ধে তো একটা কোশ্চেন থাকলে আমরা নিতে পারি। স্যার আজকে কি শেষ করে ফেলবেন নাকি স্যার? আজকে না, স্মল ভেসেল ভাস্কুলাইটিসটা কালকের জন্য রেখে দিই, ওটা অনেক লম্বা। ওটা কালকের জন্য থাক, আজকে স্যার এর দূরেই সবাই হজম করুন। এখানে আপনি যদিও স্যার কিন্তু এত ইনফরমেশন এর মাঝে আছে স্যার, কারণ আমি যেহেতু এগুলো একটু পড়ছি, এভরিথিং ইজ দেয়ার। আমি স্যার কিছু কোশ্চেন নেই স্যার। নেই কোশ্চেন নেই। হ্যান্ড রেজ করছে তাদের একটু অ্যালাউ করে দেখি। ডক্টর মুক্তাদিরুল হক শুভ, হাইপোথেটিক্যাল কোশ্চেন দরকার নাই শুভ, জাস্ট টু দ্য বেসিক। স্যার আমি ডাক্তার শুভ, ফিজিও রেসিডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছি স্যার, ঢাকা মেডিকেল কলেজে। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার, সেটা হলো যে স্যার আপনি শুরুতে দেখিয়েছেন আপনার প্রেজেন্টেশনের যে মানে কিছু আমরা সিমটম পেলে সেটা ভাস্কুলাইটিস সাসপেক্ট করব স্যার। তো স্যার আমার প্রশ্ন হলো যেটা স্যার, মানে এটা তো একটা ইনফ্লামেশন অফ দ্য ভেসেল স্যার। আমাদের কিছু পেশেন্ট পাওয়া যায় যেটা স্যার উইথ লো ইমিউন ড্রাইভ বা ইমিউন ডেফিসিয়েন্সি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগে আছে স্যার। স্যার তাদের ক্ষেত্রে ভাস্কুলাইটিসের প্রেজেন্টেশন গুলো স্যার কিরকম হয় স্যার? এটা আমার একটা প্রশ্ন স্যার। মানে immunocompromised পেশেন্টদের those who are getting immunosuppressant drug, sir, or a drug, or sir any due to any disease process immunosuppressant patients sir. আচ্ছা আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে immunosuppression হলে আপনার হয়তো ফুল ব্লোন পিকচার আপনি হয়তো পাবেন না, মানে পিকচার, কারণ এখানে তো আপনার ইনফ্লামেশন আছে, ইনফ্লামেটরি। এখন কথাটা হচ্ছে যে আপনার ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের কিন্তু আপনার ভাস্কুলাইটিস হতে পারে না তা না, হতে পারে, কিন্তু যেমন ক্যান্সারের সঙ্গে আপনার ভাস্কুলাইটিস থাকতে পারে অ্যাসোসিয়েটেড,
হ্যাঁ, যেমন আপনার সেকেন্ডারি যে ভাস্কুলাইটিস গুলো সেগুলোর মধ্যে ম্যালিগনেন্সিও কিন্তু একটা কারণ। তো সুতরাং সেসব পেশেন্টদের থাকতে পারে, কিংবা যারা ইমিউনো কম্প্রোমাইজ ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ পাচ্ছেন ডিউ টু আদার কজেস, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু সেখানে কিন্তু আপনার এই ফিচার গুলো এক্স্যাক্টলি যেরকম ফিচার আমরা ডিসক্রাইব করি সেরকম ফিচার নাও থাকতে পারে। তার কারণ হচ্ছে এখানে ফিচার গুলো একটু সাবডিউট থাকবে, এবং ফিচার গুলো ফুল ব্লোন পিকচার আপনি হয়তো পাবেন না। সেখানে আপনার ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি হাই ডিগ্রি অফ সাসপিশনস, কিংবা ইফ ইউ গেট সাম স্পেসিফিক সাইন যেটা ডেফিনেটলি ইন্ডিকেট করে ভাস্কুলাইটিস, এটা ছাড়া আপনাকে ভাস্কুলার ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ইউ হ্যাভ টু গো ফর ইনভেস্টিগেশনস টু সি whether the patient has vasculitis or not. যদি আপনার কোনো কারণে সাসপিশন হয় this patient might have vasculitis. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার, যদিও স্যার আপনি স্মল ভেসেল আগামীকাল আলোচনা করবেন স্যার, আজকে স্যার এই প্যানের কনটেক্সটেই বলি স্যার, যে হেপাটাইটিস বি থেকে স্যার এটা কোলাইটিস নোডোসা হয়, আর স্যার হেপাটাইটিস সি থেকে আমরা জানি স্যার ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিসটা হয় স্যার। তো স্যার আমার যেটা প্রশ্ন স্যার সেটা হলো যে স্যার এখন যেরকম আমরা সোফোজোভাল ভেলোপাটাস ভেরি প্রিপারেশন গুলো দিয়ে স্যার হেপাটাইটিস কি টোটালি কিউরেবল, স্যার ভাস্কুলাইটিসটাও কি স্যার টোটাল রিমিশনে চলে যেতে পারে কিনা স্যার? এটা হ্যাঁ, চলে যেতে পারে। ব্যাপার হচ্ছে কি, আপনার হেপাটাইটিস বি যদি ধরেন কারো হেপাটাইটিস বির সঙ্গে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে পলিআর্টারিটিস নোডোসা। হ্যাঁ, আপনি যদি দেখেন যে হেপাটাইটিস বি সাফার করছে অনেকদিন থেকে, হি ইজ হেপাটাইটিস বি পজিটিভ ফর কোয়াইট সাম টাইম এন্ড হ্যাজ ডেভেলপড features of vasculitis. এইসব ক্ষেত্রে কিন্তু treating hepatitis B will give you a very good result. মানে vasculitis may disappear. The features of vasculitis may disappear if you can successfully treat hepatitis B. আর এছাড়া আপনার ধরেন ভাস্কুলাইটিস আছে, অন্য কোনো কারণে হেপাটাইটিস বি আছে, সেই ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। কিন্তু হেপাটাইটিস বি মানে যদি পেশেন্টের ভাস্কুলাইটিস থাকে, তাহলে হেপাটাইটিস বি এবং সি ট্রিট করা কিন্তু আপনার ম্যান্ডেটরি। আপনাকে হেপাটাইটিস বি এবং সি ট্রিট করতে হবে। মানে you should definitely give antiviral drugs for hepatitis 2 for treating hepatitis B and C. Thank you sir, thank you very much sir. আমি আর 2-3টা কোশ্চেন নেই স্যার। ডক্টর শামসুল আলম, আপনাকে অ্যালাউ করছি। ডক্টর শামসুল আলম। জি জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার, যেটা আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস যে স্যার যে বায়োপসির ব্যাপার কথা বলছে স্যার, টেম্পোরাল আর্টারি বা যেগুলো বায়োপসি কি স্যার আমাদের ম্যান্ডেটরি করতে হবে, নাকি স্যার আমাদের যে এসিআর ক্রাইটেরিয়া হিসেবে ও যে 3টা ক্রাইটেরিয়া? আমি বলি আপনাকে, জায়ান্ট সেল আর্টারাইটিস তো কিছু ক্লাসিক্যাল ফিচার আছে কিংবা খুবই ডিস্টিংক্টিভ ফিচার আছে, সেগুলো যদি আপনি পেয়ে যান, এবং ইফ ইউ ফাইন্ড then that temporal artery is nodular এবং আপনার pulsation is reduced and it is nodular thickened, এবং তারপর আপনি একটা সিম্পল ডপলার আল্ট্রাসাউন্ড করে কিন্তু ডায়াগনোসিস করে ফেলতে পারেন। হ্যাঁ, এবং সেখানে আপনার যদি ক্লাসিক্যাল ফিচার গুলো থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার বায়োপসি, মানে আজকাল এই যে এই ডপলার আল্ট্রাসাউন্ড দিয়ে এই ইনভেস্টিগেশন ডপলার আল্ট্রাসাউন্ড কিন্তু গেটিং এ হাই প্রায়োরিটি ওভার টেম্পোরাল আর্টারি বায়োপসি। কিন্তু আপনি যদি ডেফিনেটলি প্রমাণ করতে চান, মানে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে টেম্পোরাল আর্টারি বায়োপসি, কিন্তু আপনি যদি ডপলার আল্ট্রাসাউন্ড করে এবং উইথ এ পেশেন্ট প্রেজেন্টিং উইথ দ্য ফিচার্স অফ জায়ান্ট সেল আর্টারাইটিস, ইন দ্যাট কেস you can safely treat that patient as giant cell arteritis. কিন্তু আপনি যদি এটা পাবলিশ করতে চান কিংবা আপনি ডেফিনেটলি প্রমাণ করতে চান, সেই ক্ষেত্রে you will need a temporal artery biopsy. স্যার বায়োপসি কি अवेलेबल আছে? মানে হ্যাঁ, বায়োপসি করা হয় হ্যাঁ, अवेलेबल মানে করতে চাইলে করা যায় আর কি। হ্যাঁ, এটা করা ডিফিকাল্ট না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডক্টর হাসানুজ্জামান। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডক্টর হাসানুজ্জামান, আমি স্যার ফেজ এ রিউমাটোলজিতে স্যার আছি স্যার। তো স্যার আপনি স্যার এত সুন্দরভাবে স্যার টপিক ভাস্কুলাইটিস তো আপনার টপিক, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এই জন্য স্যার মানে আপনি স্যার অসাধারণ ক্লাস নিয়েছেন স্যার। তো স্যার আমরা রিসেন্টলি স্যার আমাদের ব্লকে পোস্টিং ছিল, তো স্যার আমরা স্যার একটা পেশেন্ট পেলাম। তো পেশেন্টটা স্যার 40 ইয়ার্স ডায়াগনোসড কেস অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। তো স্যার পেশেন্টটা আসছিল আমাদের কাছে লাস্ট ফিউ উইকস এর মধ্যে পেশেন্টটার সাডেন রিস্ক ড্রপ এবং ফুড ড্রপ নিয়ে স্যার। আর হচ্ছে স্যার পেশেন্টটার হেপাটাইটিস বি পজিটিভ। তো স্যার আমরা স্যার
মানে যেটা করলাম স্যার, মানে আমাদের একটা সাসপিশন ছিল যে এটা মানে আরএ উইথ ভাস্কুলাইটিস নাকি স্যার এটা প্যান। তো স্যার এইসব ক্ষেত্রে স্যার আমরা যারা বিগিনার বা ফেজ এতে আছি, তো স্যার আমরা এইসব পেশেন্টকে মানে কিভাবে স্যার অ্যাপ্রোচটা হবে, যে এটা কি এই ফুড ড্রপটা কি স্যার মানে এই প্যানের অ্যাসোসিয়েশন নাকি স্যার এই ফুড ড্রপটা অ্যাজ এ কমপ্লিকেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস? তো স্যার এই বিষয়গুলো হ্যাঁ, যদি এটা স্যার একটু কিন্তু বলেন। এটা কিন্তু দুটোই পসিবল। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভাস্কুলাইটিস হয়। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভাস্কুলাইটিস হয় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস ভাস্কুলাইটিসে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স ফুড ড্রপ রিড্রপ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার প্যান হতে পারে। আপনাকে দেখতে হবে যে ওই রিড্রপ ফুড ড্রপ ছাড়া অন্য কোনো ফিচার আছে কিনা প্যান, যেটা আপনাকে ইন্ডিকেট করে যে ইট মাইট বি প্যান, মানে অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা। যদি শুধু আপনার মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থেকে থাকে, মানে রিড্রপ ফুড ড্রপ নিয়ে থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার টেম্পোরাল সিকোয়েন্সটা দেখতে হবে। এটা কি হেপাটাইটিস বি হওয়ার পরে এটা ডেভেলপ করলো, মানে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়তো অনেকদিন থেকে আছে, তারপর হেপাটাইটিস বি হয়েছে, তারপরে তার রিড্রপ ফুড ড্রপ, তখন এটা দ্যাট গোস ইন ফেভার অফ প্যান। কারণ হচ্ছে তার মানে হচ্ছে যে হেপাটাইটিস বি সঙ্গে প্যানের একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে এবং সেই ক্ষেত্রে এটা গোস ফর প্যান। কিন্তু আপনার এই টেম্পোরাল সিকোয়েন্সটাকে দেখতে হবে যে কোনটা, মানে এই ঘটনাগুলো কখন কখন ঘটছে, কিভাবে কখন ঘটছে তার উপর। মানে একটা ধরেন 15 বছর ধরে সেই রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার হেপাটাইটিস বি হওয়ার পর এখন তার রিড্রপ হচ্ছে, তার মানে ইটস লাইকলি যে তার এটা এই হেপাটাইটিস বি ইনডিউস প্যানের জন্য হচ্ছে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাক্টিভ ছিল তখনই তার ভাস্কুলাইটিস হওয়ার কথা ছিল। এখন অনেকদিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এখন ডিজিজটা কোয়েসেন্ট স্টেজে আছে কিংবা ডিজিজটা স্টেবল হয়ে গেছে, এখন তার হঠাৎ করে রিড্রপ ফুড ড্রপ হওয়ার কথা না আর কি। বুঝতে পারছেন? যখন অ্যাক্টিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস নাই তার সেই স্টেজে। সুতরাং এটা আপনাকে দেখতে হবে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস কি অ্যাক্টিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা, পেশেন্টের টেম্পোরাল সিকোয়েন্স কি, রিউমাটয়েড আর্থ্রাইটিস আগে হলো তারপর হেপাটাইটিস বি হলো তারপরে রিড্রপ ফুড ড্রপ হলো, নাকি রিড্রপ ফুড ড্রপ আগে হয়েছে এবং রিউমাটয়েড আসে তারপরে তার হেপাটাইটিস বি ইনফেকশন পাওয়া গেছে। সুতরাং এই সিকোয়েন্স গুলো দিয়ে আপনি এটা ডায়াগনোস করেন। তবে এটা এটা এখানে কঠিন হবে। বুঝতে পারছেন? স্যার আরেকটা ছোট প্রশ্ন ছিল স্যার, এই ধরনের পেশেন্টকে স্যার আমরা কিভাবে ফলো আপ করতে পারি স্যার, এটা যদি একটু বলতেন স্যার। ফলো আপ তো আপনি তো ফলো আপের মধ্যে কি ফলো আপ মানে হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আমি বলবো যে এই পেশেন্টকে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিবেন, এই পেশেন্টকে আপনি স্টেরয়েড দিবেন যেহেতু যেহেতু তার এই ভাস্কুলাইটিস আছে বলে মনে হচ্ছে, এবং এই পেশেন্টকে অ্যান্টিভাইরাল ড্রাগ দেবে হেপাটাইটিস বি। তবে অ্যান্টিভাইরাল ড্রাগটা প্রথমে শুরু করা উচিত, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ট্রিটমেন্টের সঙ্গে অ্যান্টিভাইরাল ড্রাগটা প্রথমে শুরু করা উচিত, তারপর আপনি শুড স্টার্ট স্টেরয়েড। থ্যাংক ইউ স্যার। After 5 to 10 days, around 2 weeks পরে স্টেরয়েড শুরু করলে ভালো। ওকে, ডক্টর আসগর হোসেন, আপনার কি আরো কোশ্চেন আছে? জি, থ্যাংক ইউ। আমার একটা ছোট্ট কোয়েশ্চেন, তা হচ্ছে যে is there any distinctive feature that can differentiate angiographically between a Kawasaki disease causing cardiac problem or typical CAD, coronary artery disease? আচ্ছা, আপনার এই কোশ্চেনটা আমি বলি আপনাকে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটা আম আর কাঁঠালের মধ্যে তফাৎ কি, আমার কাঁঠালের মধ্যে তো কোনো মিলই নাই, এটা তফাৎ কেমনে হবে? আপনি হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ম্যাঙ্গো ফ্রম জ্যাকফ্রুট? কারণ দুইটা এতই ডিফারেন্ট যে দুটার মধ্যে কোনো কনফিউশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং আপনি কেন আপনি এটা আলাদা করতে যাবেন, তাই না? সুতরাং আপনার যেটা মানে আমরা কখনটা আলাদা করি যখন দুইটা একই রকম কাছাকাছি, সেখানে আমাদের কনফিউশন থাকে। তখন একটা কাওয়াসাকি ডিজিজ হবে 5 বছরের ছোট বাচ্চা, তার ফিচার্স অফ ভাস্কুলাইটিস থাকবে, তার মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম থাকবে, মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকবে। সেই পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ হলে সেটা কি আপনার কি ধারণা, সেটা কি বলে atherosclerotic coronary artery disease হবে? Thank you very much. Good. Thank you. Okay. স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরো কোশ্চেন আমি আর কি স্যার কোশ্চেন নিব নাকি স্যার আমরা আজকে এখানে স্যারই করব? আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন নিতে পারেন, তারপরে শেষ করে দিই। ওকে স্যার, কোশ্চেন এখনো হ্যান্ড রেজ করা আছে প্রায় 9 জন, নতুন কাউকে নেই। ওকে, ডক্টর মির্জা শিবলি, আপনাকে অ্যালাউ করলাম।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অশেষ ধন্যবাদ স্যার এত কঠিন টপিকটা আমাদেরকে এত সহজ করে স্যার বলার জন্য। স্যার আমি একটু স্যার আমি একটা স্যার আমার শর্ট কেস ছিল স্যার আমার ফেজে ফাইনাল পরীক্ষার সময় স্যার, যে ইনস্ট্রাকশন ছিল যে এক্সামিন দ্য পালস। স্যার হ্যাঁ। পেশেন্টটার এজ ছিল স্যার 55, ফিমেল। স্যার মানে ফিজিক্যাল এক্সামিনেশনে স্যার পালসের সময় মানে ভিজুয়ালি কোনো আমরা পালপেবল মানে কোনো পারপুরা বা পারপেরিক স্পট বা আমরা কোনো কিছু পাইনি স্যার। এক্সামিনেশনের সময় জেনারেলাইজড লস অফ পালস ছিল স্যার, মানে বডির কোনো পালসই আমরা পাইনি স্যার এক্সামিনেশনে। আচ্ছা সেই ক্ষেত্রে স্যার এখন মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে স্যার আমি বলেছিলাম স্যার জেনারেলাইজ অ্যাথেরোস্ক্লেরোসিস কিনা, মানে এরকম এটা বলেছিলাম স্যার। তো আমি স্যার ওইবার পরীক্ষা খারাপ হয়েছিল, তো সেটা কি স্যার আসলে টাইকাসিস আর্টেরিটিস বলা লাগতো স্যার প্রথম ডিফারেন্সিয়াল হিসেবে? মানে আপনি এখানে তো মানে একদম ডেফিনেটলি বলা যাবে না। আপনি জেনারেলাইজ যেহেতু পালস পাননি, প্রথমত ডেফিনেটলি আপনি একটা বলছেন যে জেনারেলাইজ আথেরোস্ক্লেরোসিস, সেটা একটা পসিবিলিটি আছে। আর টাইকাসিস আর্টেরিটিস আসা উচিত ছিল, যেহেতু ফিমেল পেশেন্ট। হ্যাঁ, এবং স্যার এজ ছিল স্যার 55 স্যার, এবং মানে অনসেট হয়তো আপনি তো এই যে মানে ডিজিজ অনসেট জানেন না, শুধু আপনি তো বলতে পারবেন না যে কবে থেকে শুরু হয়েছিল তার, বুঝতে পারছেন? টাইকাসিস আর্টেরিটিস আসা উচিত ছিল। এবং জেনারেলাইজ আথেরোস্ক্লেরোসিস হয়ে সব পালস অ্যাবসেন্ট হয়ে যাবে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু কম। মানে ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ পসিবল ডেফিনেটলি, কিন্তু নট ইম্পসিবল। হ্যাঁ, এবং স্যার কিন্তু টাইকাসিস আর্টেরিটিস শুড বি নাম্বার 1, সেকেন্ড শুড বি জেনারেলাইজ আথেরোস্ক্লেরোসিস। সেক্ষেত্রে স্যার আয়োটার কি প্রক্সিমাল মানে অ্যাসেন্ডিং আয়োটার প্রক্সিমাল পার্টে স্যার ইনভলভমেন্ট হচ্ছে এরকম কিছু স্যার, মানে টাইকাসিস ইনভলভমেন্ট হয় সেখানে আপনার, কিন্তু আপনার যেমন যদি বাইল্যাটারাল সাবক্লেভিন তারপর অ্যাবডোমিনাল অ্যাওর্টা সব ইনভলভ হয়, সেখানে কিন্তু আপনি ডিফিউজ মানে ডিফিউজ ইনভলভমেন্ট হয়, সেখানে কিন্তু আপনি সব পালসে আপনি খুবই ফিবল কিংবা কম পেতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার।